হ্যালো, কি অবস্থা? কেমন আছো সবাই? কণিক অধ্যায়ের 4 নাম্বার লেকচারে সবাইকে স্বাগতম। ফেসবুক এবং ওয়েব থেকে যারা যুক্ত হইছো, কেমন আছো তোমরা? হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। আমি ভালো আছি। নাসিম, তুমি কেমন আছো? ওকে, শরীফুল হাসান, আরিয়ান সৈকত, নমস্কার। প্রদীপ দেবনাথ, ওয়ালাইকুম আসসালাম। সাজিদ, জোবায়ের, ভালো আছি। শরীফুল, তুমি কেমন আছো? জান্নাতুল ফেরদৌস, ওকে। সাবিয়া, শোয়েব, হেনা, মনিরা, ওকে, ঠিক আছে। তো আজকে হচ্ছে আমাদের কণিকের 4 নাম্বার লেকচার। আমরা পরাবৃত্ত পড়তেছি। তো স্বাভাবিকভাবেই আজকে ক্লাসটা বোঝার জন্য প্রথম 3টা ক্লাস করা থাকা লাগবে। তো আমি ধরেই নিচ্ছি আজকে ক্লাসটা যারা লাইভে করতে আসছো অবশ্যই প্রথম 3টা ক্লাস কমপ্লিট করে আসছো। তো শুরুতেই আগে আমাকে বলো, আজকে ক্লাসের আগে লেকচার 3 পর্যন্ত দেয়া বাড়ির কাজগুলা কে কে কমপ্লিট করছো? গত ক্লাসে বলে দিছিলাম যেন আজকে ক্লাসের আগে লেকচার 3 পর্যন্ত বাড়ির কাজগুলো সবাই কমপ্লিট করে আসতে। যারা যারা কমপ্লিট করো নাই তোমরা 5বার কানে ধরে উঠবস করো আগে। যারা যারা বাড়ির কাজগুলো করনি দ্রুত 5বার কানে ধরে উঠবস করো। যারা করনি তারা ক্লাস থেকে বাইরেও, এই ক্লাস লাইভে করার যোগ্যতা তোমাদের নাই। যারা বাড়ির কাজ করো নাই ক্লাসের তে বাইরেও, তোমাদের ক্লাস করার দরকার নাই, পড়াশোনা বাদ দাও তোমরা। দেখো, ওকে, তো আমি ধরে নিচ্ছি আজকে ক্লাসটা যারা লাইভে করতেছো প্রথম 3টা ক্লাস করা আছে এবং বাড়ির কাজগুলো কমপ্লিট করে আসছো। বাড়ির কাজ করতে গিয়ে কিছু ম্যাথে হয়তো প্রবলেম হইতে পারে, কোনো সমস্যা নাই। ওগুলোর জন্য তোমাদের দীপিত ভাইয়া প্রবলেম সলভিং ক্লাস নেবে। আর বাড়ির কাজ দেওয়ার সময় আমি ইচ্ছাকৃতভাবে 2-3টা ম্যাথ দিয়ে দিই যেগুলো তুমি পারবা না, কিংবা যেগুলো আজকে ক্লাসে বা পরবর্তী ক্লাসে করাবো, ওটা সমস্যা নাই। যারা বাড়ির কাজ করতে গিয়ে কয়েকটা ম্যাথে প্রবলেম ফেস করছো, করতে পারো নাই, ওটা সমস্যা না। কিন্তু যারা ট্রাই করো নাই তোমাদের জন্য একরাশ লজ্জা। ঠিক আছে, ওকে, তো চলো শুরু করি। প্রথম 3টা ক্লাসের পড়া, গত ক্লাসের পড়াটা একটু রিক্যাপ করি। মনে আছে তোমাদের? এক্স অক্ষের সমান্তরাল যদি অক্ষরেখা হয়, কোনো পরাবৃত্তের অক্ষরেখা এক্স অক্ষের সমান্তরাল হলে সমীকরণটা কেমন হয়, আর ওয়াই অক্ষের সমান্তরাল হলে সমীকরণটা কেমন হয় মনে আছে? শীর্ষবিন্দু মূল বিন্দুতে হইলে তো জিনিসটা বেশি ইজি হয়ে যায়, বাট মূল বিন্দুতে না। ধরো শীর্ষবিন্দু আলফা কমা বিটা, অক্ষরেখা এক্স অক্ষের সমান্তরাল, তখন সমীকরণ হচ্ছে ওয়াই মাইনাস বিটা হোল স্কোয়ার সমান 4a ইন্টু এক্স মাইনাস আলফা। আর অক্ষরেখা যখন ওয়াই অক্ষের সমান্তরাল তখন সমীকরণ কি হয়ে যায়? তখন সমীকরণ এক্স মাইনাস আলফা হোল স্কোয়ার সমান 4a ইন্টু ওয়াই মাইনাস বিটা। মনে আছে? ওকে, ঠিক আছে, তো চলো শুরু করি। সবাই এই প্রশ্নটা তোলো, প্রশ্নটা তোলে ডান কমেন্ট করো, প্রশ্ন তুলে ডান কমেন্ট করো। গত ক্লাসে আমরা পড়ছি যে শীর্ষবিন্দু যদি মূল বিন্দুতে না হয়ে অন্য যে কোনো একটা বিন্দু যেমন আলফা কমা বিটা এই বিন্দুতে হয় এবং অক্ষরেখা এক্স অক্ষের সমান্তরাল হইলে সমীকরণ কেমন হয়, ওয়াই অক্ষের সমান্তরাল হলে সমীকরণ কেমন হয় আমরা জানি। প্রশ্নটা তোলো, তুলে ডান কমেন্ট করো। দেখো কি বলছে, একটি পরাবৃত্তের সমীকরণ নির্ণয় করো যার শীর্ষবিন্দু দেওয়া। আমরা শীর্ষবিন্দুকে কি ধরি? আলফা কমা বিটা। মনে মনে এটা লেখা লাগবে না, আমি তোমাদেরকে বোঝানোর জন্য লিখতেছি। শীর্ষবিন্দুকে আমরা আলফা কমা বিটা ধরি, রাইট? উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, এই উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য মানে কি? মডুলাস অফ 4a। কার কার মনে আছে? উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য মডুলাস অফ 4a সমান 4 একক দেওয়া এবং অক্ষটি এক্স অক্ষের সমান্তরাল। এই যে আমাকে বলো, এই যে পাইছি, দাঁড়াও, এই অক্ষ এক্স অক্ষের সমান্তরাল হলে সমীকরণ কোনটা বলো? ওয়েট ভাইয়া, অক্ষরেখা এক্স অক্ষের সমান্তরাল মানে সমীকরণ ওয়াই মাইনাস বিটা হোল স্কয়ার সমান 4a ইন্টু এক্স মাইনাস আলফা। এতটুকু কার কার মনে আছে আগে বলো? যে ভাই শীর্ষবিন্দু আলফা কমা বিটা এবং অক্ষরেখা যদি এক্স অক্ষের সমান্তরাল হয় তাহলে সমীকরণ এইটা। এতটুকু শিওর? ফাইন। এখন এখানে দেখো শীর্ষবিন্দু দেওয়া আছে, তাহলে এখানে বলো সমীকরণ কি হবে বলো? অক্ষরেখা যদি এক্স অক্ষের সমান্তরাল হয় তাহলে সমীকরণ হবে ওয়াই মাইনাস বিটা। এখানে বিটা মানে হচ্ছে -3, তাহলে মাইনাসে মাইনাসে ওয়াই মাইনাসে মাইনাসে +3 হোল স্কয়ার সমান 4a ইন্টু এক্স মাইনাস আলফা। আলফা মানে হচ্ছে শীর্ষবিন্দুর ভুজ x-4। তার মানে এখানে শুধুমাত্র এ এর মান বের করতে পারলে আনসার শেষ। এতটুকু কে কে বুঝছো বলো? ভাইয়া এখানে শুধুমাত্র এ এর মান বের করতে পারলেই আনসার শেষ, এবং এ এর মান বের করার জন্য এই যে দেখো বলেই দিছে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য 4 একক, মানে কি মডুলাস অফ 4a সমান 4। তাহলে 4a সমান মডুলাস তুলে দিলে প্লাস মাইনাস দিতে হবে,
কারণ এ এর মান তো পজিটিভ নেগেটিভ যে কোনো কিছুই হইতে পারে, দৈর্ঘ্য অলওয়েজ পজিটিভ, বাট এ এর ভ্যালু পজিটিভ নেগেটিভ যে কোনো কিছুই হইতে পারে। তাহলে এ সমান +-1 শেষ, মান বসে দো ভাই। এটার মতো ইজি ম্যাথ আরও আছে, দেখো এই ম্যাথটা বুয়েটে রুয়েটে কুয়েটে আসছে। কে কে বুঝছো বলো, শেষ। এই যে অ্যান্সার y+3² এর মান +-1, তাহলে গুণ করে দিলে হয়ে যাবে +-4। 10টা নাম্বার ভাই এই ম্যাথটার মধ্যে, বুয়েটে আসলে এটার মধ্যে 10টা নাম্বার। কে কে বুঝছো আগে বলো, আগে এতটুকু কে কে বুঝছো বলো। তোমাদের অনেকের মনের মধ্যে প্রশ্ন থাকতে পারে ভাই এখানে উত্তর দুইটা কেন, প্লাস নিয়ে একটা অ্যান্সার আসবে, মাইনাস নিয়ে একটা অ্যান্সার আসবে, দুইটা কেন তার উত্তর আমি দিচ্ছি। আগে বলে একটু কে কে বুঝছো যে ভাই যখনই তুমি দেখবা শীর্ষবিন্দু আলফা কমা বিটা এবং অক্ষরেখা x অক্ষের সমান্তরাল, তার মানে সমীকরণ এইটা y - β হোল স্কয়ার সমান 4 × x - আলফা। এই যে ডিরেক্ট লিখে ফেলছি y - 7 + 3 হোল স্কয়ার সমান 4 × x - আলফা x - 4। শুধুমাত্র a এর মান বের করতে পারলেই কাজ শেষ। তো এই যে a এর মান বের করার জন্য উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য মডুলাস অফ 4 এর সমান 4 একক। এখান থেকে মডুলাস উঠিয়ে দিলে প্লাস মাইনাস হবে এবং সেখান থেকে a এর মান +-1। এখন বলো উত্তর দুইটা কেন বলো। দেখো তোমাকে শীর্ষবিন্দু দিয়ে দিছে, তোমার পরীক্ষায় চিত্র আঁকার দরকার নাই। শোনো, পরীক্ষায় চিত্র আঁকাবা না, আমি তোমাকে বোঝানোর জন্য চিত্র আঁকাইতেছি যে উত্তর কেন দুইটা। ধরো এটা মূল বিন্দু, এটা x অক্ষ, এটা y অক্ষ। তোমাকে বলছে শীর্ষবিন্দু 4, -3, মানে এই যে 4 এই যে -3, ধরো এখানে চতুর্থ চতুর্ভাগে 4, 4, -3 এই বিন্দুতে ধরো শীর্ষবিন্দু এবং অক্ষরেখা x অক্ষের সমান্তরাল, এই যে অক্ষরেখা x অক্ষের সমান্তরাল। আচ্ছা এখন আমাকে বলো শীর্ষবিন্দু 4, -3 এই বিন্দুতে এবং অক্ষরেখা x অক্ষের সমান্তরাল, এখানে পরাবৃত্ত মোট কয়টা হইতে পারে? দুইটা না? একটা হা করবে x অক্ষের ধনাত্মক দিকে এবং আরেকটা হা করবে x অক্ষের ঋণাত্মক দিকে। কে কে বুঝছো বলো ভাই, এখানে দুইটা পরাবৃত্ত পসিবল, একটা x অক্ষের ধনাত্মক দিকে হা করবে, একটা ঋণাত্মক দিকে। বুঝতে পারছো? এই যে দেখো যখন x এর সহগ এখানে পজিটিভ, যখন এখানে হবে +4 তখন এটা x অক্ষের ধনাত্মক দিকে হা করবে, আর যখন -4 তখন x অক্ষের এই যে এই বিন্দু থেকে শীর্ষবিন্দু থেকে x অক্ষের ঋণাত্মক দিকে হা করবে। এই যে এই শীর্ষবিন্দু থেকে ডান দিকে হচ্ছে x অক্ষের ধনাত্মক দিক, বামে হচ্ছে x অক্ষের ঋণাত্মক দিক। বুঝতে পেরেছো কে কে? 10টা নাম্বার সবাই ভালো মতো বুঝছো ভাই। পরীক্ষার হলে এই চিত্র আঁকার দরকার নাই, এটা তোমাকে বোঝানোর জন্য আমি আঁকাইছি। বলো বলো তাড়াতাড়ি বলো, তাড়াতাড়ি তাড়াতাড়ি সবাই বুঝছো? ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার? হ্যাঁ ওকে ঠিক আছে, ভেরি গুড। এইবার তোমরা আগে জাস্ট এই লেখাগুলো লিখো, চিত্র আঁকা লাগবে না, চিত্র আমি বুঝাই দিব। তোমরা আগে লেখাগুলো এই যে লিখো, লিখে ডান কমেন্ট করো। চিত্র আঁকার দরকার নাই, আগেই চিত্র আমি তোমাকে বোঝাবো, পরে না আঁকলেও চলবে। খালি লিখো যে পরাবৃত্তের উপরস্থ কোনো বিন্দুর উপকেন্দ্রিক দূরত্ব নির্ণয়। আগে লিখো, লিখে ডান কমেন্ট করো। 1 নাম্বার দিয়ে লিখবা y² সমান 4x। এই পরাবৃত্তের উপরস্থ যে কোনো বিন্দুর, এখানে যে কোনো বিন্দু বলতে ধরলাম যে পি x, y, পরাবৃত্তের উপরস্থ যে কোনো একটা বিন্দু, মনে করো যে x, y, এই বিন্দুর উপকেন্দ্রিক দূরত্ব a + x, y² সমান 4x। এই পরাবৃত্তের উপরস্থ যে কোনো বিন্দুর উপকেন্দ্রিক দূরত্ব a + x এবং x² সমান 4ay। এই পরাবৃত্তের উপরস্থ যে কোনো বিন্দুর উপকেন্দ্রিক দূরত্ব a + y। আগে লিখে ডান কমেন্ট করো, লিখে ডান কমেন্ট করো। 1 এবং 2 এই দুটা লিখো, চিত্র আগে আঁকা লাগবে না, আমি চিত্র থেকে দেখাচ্ছি। হইছে লিখা? দাদা আর্কাইভ থেকে কোনিক চ্যাপ্টার কমপ্লিট করেছি, 25 ব্যাচের ক্লাস না করলে প্রবলেম হবে? কোনো প্রবলেম হবে না, খালি উইকলি এক্সাম কিংবা মেগা এক্সামের আগে অবশ্যই নতুন ব্যাচের ক্লাস লেকচারগুলো একবার রিভিশন দিয়ে আসবা। আচ্ছা এইবার দেখো ভাইয়া, উপকেন্দ্রিক দূরত্ব মানে কি? পরাবৃত্তের উপরস্থ কোনো বিন্দুর উপকেন্দ্র থেকে যত দূরত্ব সেটাই হচ্ছে উপকেন্দ্রিক দূরত্ব। ভাই নামের মধ্যেই পরিচয় আছে। ওয়েট, ধরো আমি যে এটার উদাহরণটা দিই, ধরো y² সমান 4x। এই পরাবৃত্তের চিত্র তোমরা সবাই আঁকাইতে পারো। দেখো এই পরাবৃত্তের শীর্ষবিন্দু এটা হচ্ছে মূল বিন্দু, আমরা সবাই জানি যে শীর্ষবিন্দুটা কত? মূল বিন্দু, এবং উপকেন্দ্র 1,0 আমরা জানি। ওকে, এখানে এই উপকেন্দ্র বা শীর্ষবিন্দুটা এখানে আঁকার দরকার নাই, খালি দেখো যে শীর্ষবিন্দুটা কি? মূল বিন্দু। ওয়েট, এবার দেখো ধরো এই যে এটা হচ্ছে উপকেন্দ্র S এবং এই পরাবৃত্তের উপরস্থ যে কোনো একটা বিন্দু হচ্ছে P। তো এই P বিন্দুর উপকেন্দ্রিক দূরত্ব হচ্ছে SP। ভালো মতো বুঝছো? P বিন্দুর এই যে দেখো এই পরাবৃত্তের উপরস্থ যে কোনো একটা বিন্দু P, তার উপকেন্দ্রিক দূরত্ব, উপকেন্দ্রিক দূরত্ব মানে হচ্ছে উপকেন্দ্র থেকে দূরত্ব।
তাহলে উপকেন্দ্র থেকে দূরত্ব হচ্ছে এসপি। এই এসপি কেমনে বের করবো দেখো। আচ্ছা আমাকে তোমরা বলো যে এই পি বিন্দুর স্থানাঙ্ক যদি এক্স কমা ওয়াই হয়, তাহলে আমি এই পি বিন্দু থেকে যদি এক্স অক্ষের উপর লম্ব আঁকি, আগে আমাকে তোমরা বলো এক্স অক্ষের উপর যদি লম্ব আঁকি, তাহলে মূল বিন্দু থেকে এই এক্স অক্ষের উপর অঙ্কিত লম্ব, ধরো এটা পি এন, এই এ এন, এ থেকে এন, এটা কত? সরল রেখা যারা পড়ছো বলো, পি বিন্দুর স্থানাঙ্ক যদি এক্স কমা ওয়াই হয়, তো পি বিন্দু থেকে যদি এক্স অক্ষের উপর লম্ব আঁকি, তাহলে মূল বিন্দু থেকে এই লম্ব দূরত্ব কত? এটা এক্স না ভাই, এটা তো পি বিন্দুর ভুজ। স্থানাঙ্ক যেমন এই দেখো, পি বিন্দুর স্থানাঙ্ক এক্স কমা ওয়াই মানে কি? এই যে মূল বিন্দু, মূল বিন্দু থেকে এই যে এতটুকু হচ্ছে এক্স, আর এখান থেকে এতটুকু কি ওয়াই। ভাই এটা তো আমরা সেই ছোটবেলা থেকে পড়ে আসছি, মানে এখানে এন, এন মানে হচ্ছে এক্স। আচ্ছা এখন আমাকে তোমরা বলো, তোমরা আমাকে বলবা যে এখানে এসপি সমান পিএম আমরা কি লিখতে পারি? বলো পারি কিনা? ইয়েস অর নো? ভাই পরাবৃত্তের জন্য এসপি সমান পিএম, এটা তো কানার ভাই অন্ধও জানে। আচ্ছা এখন আমাকে তোমরা বলো, যেখানে পি থেকে এম এবং এন থেকে জেড দুইটা সমান, তোমরা কি আমার সাথে একমত? দেখো এই যে পি থেকে এম এই লম্ব দূরত্বটা এবং এন থেকে জেড সেম, কে কে একমত বলো? এই যে পিএম, পিএম, এই পিএম সমান হচ্ছে এন জেড, তোমরা কি আমার সাথে একমত? অবশ্যই একমত। এখন এন জেড দেখো, এই যে এন থেকে জেড এটা সমান লিখতে পারি না এ এন যোগ এ জেড? বলো লিখতে পারি কেন? চিত্র দেখো, এ এন প্লাস এ জেড, চিত্র দেখো, এই দেখো এন থেকে জেড মানে কি? এন থেকে এ মানে এ এন যোগ এ জেড। তো ভাই এ এন সমান হচ্ছে এক্স, দেখো এ এন সমান হচ্ছে এক্স, এ এন সমান হচ্ছে এক্স, আর এ জেড ভাই মূল বিন্দু থেকে মানে শীর্ষবিন্দু থেকে নিয়ামকের দূরত্ব ছোট হাতের এ মানে এক্স প্লাস এ বা এ প্লাস এক্স। কে কে বুঝছো বলো? কে কে বুঝছো? আগে বুঝো তারপর মনে রাখো। এটা কে কে বুঝছো? এই দেখো এই যে এন জেড মানে এন থেকে এ, এ থেকে জেড, তো এতটুকু এক্স এতটুকু এ মানে এ প্লাস এক্স, শেষ। এই যে খেয়াল করে দেখো, এই যে ওয়াই স্কোয়ার সমান 4x, এই পরাবৃত্তের উপরস্থ যে কোনো বিন্দুর স্থানাঙ্ক যদি এক্স কমা ওয়াই হয়, তাহলে তার উপকেন্দ্রিক দূরত্ব মানে উপকেন্দ্র থেকে সেই বিন্দু দূরত্ব এ প্লাস এক্স। এখন মনে থাকবে? ঠিক একইভাবে এইটাও তোমরা চিত্র থেকে দেখতে পারো, বাট এখন আগে দেখো মনে রাখবা কিভাবে। ভাই মনে রাখাটা খুব ইজি, তোমার তো পরীক্ষায় প্রমাণ আইব না, তুমি মনে রাখবা কেমনে? দেখো ওয়াই স্কোয়ার সমান 4x, এই পরাবৃত্তের উপরস্থ যে কোনো বিন্দুর উপকেন্দ্রিক দূরত্ব এই যে এ এক্স আছে না, এই দুটো যোগফল মনে রাখবা এইভাবে, এ প্লাস এক্স। দেখো এখানে এ প্লাস এক্স আর এখানে এ প্লাস ওয়াই, এই মনে থাকবে? বলো একটু দেখো, যখন ওয়াই স্কোয়ার সমান 4x তখন উপকেন্দ্রিক দূরত্ব এ প্লাস এক্স, আর এক্স স্কোয়ার সমান 4ay তখন উপকেন্দ্রিক দূরত্ব এ প্লাস ওয়াই, এই দুটার যোগফল মনে থাকবে? বলো তাড়াতাড়ি। এই যে এসপি সমান পিএম, যদিও এখানে চিত্র দেখে মনে হচ্ছে এসপি ছোট পিএম বড়, বাট আসলে এটা যদি এক্স্যাক্টলি পরাবৃত্তে তুমি একদম মাপ যোগ করে আঁকো তাহলে সমান হবে। তাহলে এসপি হচ্ছে উপকেন্দ্রিক দূরত্ব। ভাইয়া পি বিন্দুর উপকেন্দ্রিক দূরত্ব মানে হচ্ছে উপকেন্দ্র থেকে তার যে দূরত্ব সেটাই উপকেন্দ্রিক দূরত্ব, মানে আমাকে বের করতে বলছে এসপি। তাহলে এসপি সমান পিএম, পিএম সমান এন জেড, আবার এন জেড মানে হচ্ছে এ এন যোগ এ জেড, এই যে এ এন মানে হচ্ছে এক্স, এ জেড মানে হচ্ছে এ। ঠিক আছে, বাট মনে রাখা লাগবে, পরীক্ষা আসলে তোমার তো আর এইভাবে চিত্র এঁকে বের করবে না, তুমি জাস্ট মনে রেখে দিবা যে ওয়াই স্কোয়ার সমান 4x, এই পরাবৃত্তের উপরস্থ যে কোনো বিন্দু যদি এক্স কমা ওয়াই হয় তার উপকেন্দ্রিক দূরত্ব এ প্লাস এক্স, আর এই পরাবৃত্তের বেলায় এ প্লাস ওয়াই। এবার প্রশ্ন তোলো, প্রশ্ন তুলে ডান কমেন্ট করো তাড়াতাড়ি, ছোট প্রশ্ন 20 সেকেন্ডেই তুলে ফেলা যায়। উইকলি এক্সাম কখন? উইকলি এক্সাম আগামী সপ্তাহে হবে, এই সপ্তাহ পর্যন্ত 6টা ক্লাস হবে, তবে আগামী সপ্তাহে শুধু পরাবৃত্তের উপর উইকলি এক্সাম হবে। আগে পরাবৃত্ত শেষ হোক, পরাবৃত্তের উপর একটা উইকলি এক্সাম হবে, উপবৃত্তের উপর একটা, অধিবৃত্তের উপর একটা, তারপর পুরা অধ্যায় মিলে মেগা এক্সাম। হ্যাঁ প্রশ্ন তোলো, প্রশ্ন তুলে ডান কমেন্ট করে ফেলো ছোট্ট বন্ধুরা। দেখো কি বলছে, ওয়াই স্কোয়ার সমান 16x, এই পরাবৃত্তের উপর স্থিত কোন বিন্দুর উপকেন্দ্রিক দূরত্ব 6, উপকেন্দ্রিক দূরত্ব দেওয়া, ওই বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো। ওই বিন্দুর স্থানাঙ্ক লিখো, ধরি নির্ণয় বিন্দুর স্থানাঙ্ক পি এক্স কমা ওয়াই,
নির্ণয় বিন্দুর স্থানাঙ্ক ওই যে পরাবৃত্তের উপরস্থ যে কোনো বিন্দুর স্থানাঙ্ক তুমি পি এক্স কমা ওয়াই ধরো। এইবার আমাকে বলো এই যে সমীকরণ এই সমীকরণে এ এর মান কত বলো? ওয়াই স্কয়ার সমান 16 এই এখানে এ এর মান কত? অবশ্যই ভাইয়া এই যে 4ax, এ এর মান হচ্ছে 4, এ এর মান 4। তাহলে এখানে আমাকে বলো যে এই যে এই সমীকরণের জন্য ওয়াই স্কয়ার সমান 4ax, এই সমীকরণের জন্য উপকেন্দ্রিক দূরত্ব মানে কি a প্লাস এক্স। দেখবা প্রশ্ন মতে a প্লাস এক্স সমান 6, এ এর মান হচ্ছে 4, তাহলে x সমান 2, x এর মান পেয়ে গেছি। এখন x দিয়ে এই পরাবৃত্তকে সিদ্ধ করে দাও তাইলে y পেয়ে যাবা। ভাই আমার দরকার হচ্ছে পি বিন্দুর ভুজ এবং কোটি, খুবই খুবই সহজ জিনিস, যে a এর মান হচ্ছে 4 আর y স্কয়ার সমান 4ax, এই পরাবৃত্তের উপকেন্দ্রিক দূরত্ব মানে a প্লাস এক্স। মাত্র দেখে আসলাম এখান থেকে x বের হয়ে গেছে। তো বিন্দুটা যেহেতু পরাবৃত্তের উপর স্থিত তাহলে বিন্দুটা অবশ্যই পরাবৃত্তকে সিদ্ধ করবে। তার মানে এই যে x এর মান দিয়ে এই সমীকরণটা কি হবে? সিদ্ধ হবে। তাহলে y সমান ওয়াই স্কয়ার সমান 16 ইন্টু 2 32, ওয়াই স্কয়ার সমান 32। সুতরাং ওয়াই সমান প্লাস মাইনাস 16 দুগুণে 32 4√2। এই কে কে বুঝছো ভাইয়া? তার মানে নির্ণেয় বিন্দুর স্থানাঙ্ক, সুতরাং নির্ণেয় বিন্দু পি 2, প্লাস মাইনাস 4√2। দেখো এখানে মোট বিন্দু কয়টা আসছে উত্তর বলো? এই উত্তরে বিন্দু কয়টা আসছে? উত্তরে বিন্দু কয়টা? এখানে বিন্দু কয়টা? 2টা। বলো তো অ্যান্সার 2টা কেন? অ্যান্সার 2টা কেন হয়? চিন্তা করো তো। উপকেন্দ্রিক দূরত্ব তো সেম, এই যে 6 বলা আছে, প্রশ্নে বলা আছে যে উপকেন্দ্রিক দূরত্ব 6, এই যে x অক্ষ এই যে y অক্ষ। পরীক্ষায় তোমার চিত্র আঁকা লাগবে না, দেখো এই যে মূল বিন্দু। ধরো এই যে পরাবৃত্তটা, হ্যাঁ, ধরো এই পরাবৃত্তের উপরস্থ উপকেন্দ্র থেকে সেম দূরত্বে 2টা বিন্দু আছে, একটা উপরের দিকে একটা নিচের দিকে। মনে করো এই যে এটা উপকেন্দ্র, ওয়েট, ধরো এস, ধরো এইদিকে একটা পি বিন্দু, এদিকে একটা পি বিন্দু। ভাই এই যে পরাবৃত্তটা, এই পরাবৃত্তটা কিন্তু x অক্ষের সাপেক্ষে প্রতিসম, বুঝতেছো? তার মানে এই যে এই এস, এই বিন্দু থেকে পি এর দূরত্ব যত, এই দিকেও সেম দূরত্বে, ধরো সেম দূরত্বে এই দিকেও আরেকটা বিন্দু আছে। মনে করো এই দিকেরটা হবে 2, 4√2, এটা পজিটিভ যেহেতু প্রথম চতুর্ভাগ, এখানে হবে আরেকটা নেগেটিভ। বুঝছো? পরীক্ষায় তোমার চিত্র আঁকার দরকার নাই, তুমি লজিকটা বুঝছো কিনা? যে ভাইয়া পরাবৃত্তে যখন তোমাকে একটা নির্দিষ্ট উপকেন্দ্রিক দূরত্বে বিন্দুর স্থানাঙ্ক বের করতে বলবে, এখানে অ্যান্সার 2টা আসবে। কেন 2টা আসবে? এটার উত্তর কে কে পাইছো বলো? ক্লিয়ার? উপরে একটা নিচে একটা, শেষ। উপরে একটা, বাট পরীক্ষায় ভাই এগুলা চিত্র আঁকতে চাও না কেউ, এটা আমি তোমাদেরকে বোঝানোর জন্য আঁকাইতেছি। কেউ আবার ভাইবো না যে এগুলা চিত্র আঁকা লাগবে না, তোমার নিজের বোঝার জন্য আমি চিত্র আঁকাইতেছি। তোমার পরীক্ষার হলে এই চিত্র না আঁকাইলেও কোনো সমস্যা হবে না। ওকে, ঠিক আছে। এবার 13, এই প্রশ্নটা তোলো, প্রশ্ন তুলে ডান কমেন্ট করবা, হ্যাঁ? ওকে। এসিএস এর বই কবে থেকে কিনতে পারবো? শোনো, বই প্রথম লটে যতগুলা ছাপাইছি সবগুলা আমাদের যে অফলাইন এক্সাম ব্যাচ আছে, অ্যাচিভের অফলাইন এক্সাম ব্যাচ, ওখানেই পাঠাই দেওয়া হয়েছে। কারণ ওখানে ভর্তির যে ফ্লো, আমরা 5000 কপি করে বই ছাপাইছিলাম, তো আমাদের অফলাইন এক্সাম ব্যাচে ভর্তির বর্তমানে যে ফ্লো আছে ওখানেই 5000 লেগে যাবে, বুঝতে পারছো? কাজে এই 24 ব্যাচের জন্য তো বইগুলো আগে, যারা আমাদের অফলাইন ব্যাচে 24 ব্যাচের এক্সাম দিতে ভর্তি হচ্ছে ওদের তো ধরো যে আগে ফার্স্ট প্রায়োরিটি, তো ওদেরকে সবাইকে বই দেওয়ার পরে সেকেন্ড লটে বই ছাপানো হচ্ছে। সেইটা রেডি হইলে তারপরে বাইরে সেল করার জন্য ওয়েবসাইটে অন করে দেবো, বুঝতে পারছো? ওদেরকে তো আসলে ফার্স্ট প্রায়োরিটিতে না দিয়ে তোমাদেরকে 25-26-এর জন্য দিয়ে দেওয়া যায় না, একটু টাইম লেগে যাবে এই জন্যে। বাট 1 সপ্তাহের মধ্যেই আশা করি পসিবল, মানে চেষ্টা করতেছি যত দ্রুত পসিবল, যতটুকু টাইমের মধ্যে পারা যায়। রেডি হয়ে গেলেই জানাই দিব, আমরা তো চাই তোমরা যত দ্রুত পসিবল পায়ে যাও। দেখো ওয়াই স্কয়ার সমান 12x, পরাবৃত্তের উপকেন্দ্রিক লম্বের ঋণাত্মক দিকের প্রান্তবিন্দু। আচ্ছা আমাকে বলো, উপকেন্দ্রিক লম্বের প্রান্তবিন্দু আছে কয়টা? এই উপকেন্দ্রিক লম্বের প্রান্তবিন্দু আছে কয়টা? 2টা, মনে আছে? এই যে ওয়াই স্কয়ার সমান 4x, এটার জন্য উপকেন্দ্রিক লম্বের প্রান্তবিন্দু স্থানাঙ্ক a, প্লাস মাইনাস 2a, কার মনে আছে? একটা উপরের দিকে একটা নিচের দিকে। তো এখানে
দুইটাই চাইছে না, যদি তোমাকে বলতো উপকেন্দ্রিক লম্বের প্রান্তবিন্দু বের করো তাহলে তুমি দুইটাই বের করতা, বাট এখানে শুধু একটা চাইছে, বলছে শুধু ঋণাত্মক দিকেরটা বের করো। মানে এই যে এ মাইনাস টু এ তোমাকে বের করতে বলছে এ কমা মাইনাস টু এ। তোমরা কি ঘটনা বুঝতেছো? একটা উপকেন্দ্রিক লম্বের প্রান্তবিন্দু উপরের দিকে, সেটা হচ্ছে এ কমা টু এ, সেকেন্ড ক্লাসে পড়াইছি। আর একটা হচ্ছে নিচের দিকে, মানে ঋণাত্মক দিকে, সেটা হচ্ছে এ কমা মাইনাস টু এ। আচ্ছা ফাইন, দ্বিকাক্ষ ও অক্ষের ছেদবিন্দুর সংযোগ রেখার সমীকরণ নির্ণয় করো। আচ্ছা ওগুলা পরে আস্তে ধীরে। আচ্ছা আগে আমরা ঋণাত্মক দিকের প্রান্তবিন্দু বের করি উপকেন্দ্রিক লম্বের। তোমরা বলো এই সমীকরণে এ এর মান কত? বলো 12x 4x 4 ইন্টু 3। এখানে এ এর মান কত বলো? এ এর মান 3। তাহলে বলো তো এই যে উপকেন্দ্রিক লম্বের ঋণাত্মক দিকের প্রান্তবিন্দু স্থানাঙ্ক কি হবে বলো? এ কমা মাইনাস টু এ, এর মান 3, মাইনাস টু এ 3 দুগুণে 6, 3 কমা মাইনাস 6। ঘটনা বুঝছো? যদি বলতো ধনাত্মক দিকের প্রান্তবিন্দু তাহলে হয়তো 3 কমা প্লাস 6, ঋণাত্মক দিকে বলছে এই জন্যে মাইনাস 6। ওকে ফাইন। এইবার দেখো তোমাকে বলছে দ্বিকাক্ষ ও অক্ষের ছেদবিন্দু। আচ্ছা ওয়েট, এই বলো দ্বিকাক্ষ মানে নিয়ামকের সমীকরণ কি? কমেন্টে বলো। আগে আমাকে বলো, এই যে ওয়াই স্কোয়ার সমান 4x এই ফরম্যাট না, ওয়াই স্কোয়ার সমান 4x, ওয়াই স্কোয়ার সমান 4ax এই ফরম্যাটে দ্বিকাক্ষের সমীকরণ কি? এই তাড়াতাড়ি কমেন্ট করো। x ইকুয়ালস টু মাইনাস এ, মনে আছে? x ইকুয়ালস টু মাইনাস এ, x ইকুয়ালস টু মাইনাস এ, x ইকুয়ালস টু মাইনাস এ এর মান হচ্ছে 3। এটা হচ্ছে দ্বিকাক্ষের সমীকরণ। আর অক্ষের সমীকরণ কি বলো? এই অক্ষের সমীকরণ কি? এটার অক্ষ কি? অক্ষ হচ্ছে x অক্ষ। x অক্ষের সমীকরণ y ইকুয়ালস টু 0, x অক্ষের সমীকরণ y ইকুয়ালস টু 0। এখন আমার কথা শোনো, তোমাকে বলছে দ্বিকাক্ষ ও অক্ষের ছেদবিন্দুর। আচ্ছা আমাকে বলো এই দুইটার ছেদবিন্দুর স্থানাঙ্ক কি? দ্বিকাক্ষের সমীকরণ x ইকুয়ালস টু মাইনাস 3, অক্ষের সমীকরণ y ইকুয়ালস টু 0। তোমাকে কেউ যদি বলে এই দুইটা রেখার ছেদবিন্দুর স্থানাঙ্ক কত, এটা সলভ করতে কি ক্যালকুলেটর লাগে? x এর মান দেওয়া, y এর মান দেওয়া, তাহলে এই দুইটার ছেদবিন্দুর স্থানাঙ্ক কি? এই কি মাইনাস 3,0। ভাই দুইটা রেখার সমীকরণ সমাধান করে, দুইটা রেখার সমীকরণ সমাধান করে আমরা x এর মান এবং y এর মান বের করি। সেই x, y তো দুইটার ছেদবিন্দু, তাই না? তো এখানে x এর মান মাইনাস 3 জলজন্ত আমি চোখে দেখতে পাচ্ছি, y এর মান 0, তাহলে এই দুইটা রেখার ছেদবিন্দু হচ্ছে মাইনাস 3,0। এবার তোমার কাছে কি চাইছে আলটিমেটলি শোনো, তোমাকে বলছে যে এই পরাবৃত্তির উপকেন্দ্রিক লম্বের ঋণাত্মক দিকের প্রান্তবিন্দু অর্থাৎ এই বিন্দু, এই যে এই বিন্দু এবং দ্বিকাক্ষ রেখা এবং অক্ষরেখা এই দুইটার ছেদবিন্দু, এই যে এই দুইটার সংযোজক সরল রেখার সমীকরণ নির্ণয় করো। মনে করো তুমি ধরলা যে এটা এ বিন্দু, ধরো এটা এ বিন্দু, এইটা বি বিন্দু। তোমার কাছে চাইছে এ বি সরল রেখার সমীকরণ। ভাই এখন তো এটা সরল রেখার কাজ, প্রশ্ন কে কে বুঝছো? তোমাকে বলছে উপকেন্দ্রিক লম্বের ঋণাত্মক দিকের প্রান্তবিন্দু অর্থাৎ এ বিন্দু, ধরো এই বিন্দু, এবং দ্বিকাক্ষ এবং অক্ষের ছেদবিন্দু ধরো বি বিন্দু, এই দুইটা বিন্দুর সংযোজক সরল রেখা মানে এ বি সরল রেখার সমীকরণ। তো ভাই একটা সরল রেখার উপরস্থ দুইটা বিন্দুর স্থানাঙ্ক আমরা জানি, এ বিন্দুর স্থানাঙ্ক জানি, বি বিন্দুর স্থানাঙ্ক জানি। তো এ বি সরল রেখার সমীকরণ বের করতে পানি ভাত মনে আছে? এক্স মাইনাস এক্স ওয়ান, ধরো এক্স মাইনাস 3 ডিভাইড বাই x1 মাইনাস x2, x1 মাইনাস এ প্লাস 3, x1 মাইনাস x2, y মাইনাস y1, y মাইনাস এ প্লাস 6 ডিভাইড বাই y1 মাইনাস 6 মাইনাস y2 0। এই কে কে বুঝতেছো দেখো, সূত্র হচ্ছে x মাইনাস x1 x মাইনাস 3 ডিভাইড বাই x1 মাইনাস x2 মাইনাস এ প্লাস 3, y মাইনাস y1 y মাইনাস এ প্লাস 6 ডিভাইড বাই y1 মাইনাস y2 মাইনাস 6 মাইনাস 0। তাহলে এখানে প্লাস 6 এখানে মাইনাস 6 কাটাকাটি, এটা মাইনাস হয়ে যাবে মাইনাস এক্স মাইনাস হয়ে যাবে প্লাস 3। তাহলে ওই পাশে গেলে কি হয়ে যাবে 6 থেকে 3 এক্স প্লাস ওয়াই প্লাস 3। বলো কে কে বুঝছো? এই সুন্দর ম্যাথ না? সবাই বুঝছো কিনা আগে কমেন্ট করে বলো। খুবই সুন্দর ম্যাথ। দেখো ভাইয়া, আগে আমরা দেখছি যে এটা ওয়াই স্কোয়ার সমান 4ax এই ফর্মেটে আছে, সেখান থেকে বের করছি। তারপর উপকেন্দ্রিক লম্বের প্রান্তবিন্দু ঋণাত্মক দিকেরটা চাইছে। আমরা জানি উপকেন্দ্রিক লম্বের প্রান্তবিন্দু স্থানাঙ্ক এই সমীকরণের জন্য a প্লাস মাইনাস 2a, তাহলে ঋণাত্মক দিকে a মাইনাস 2a,
তারপর অক্ষের সমীকরণ বের করছি, দ্বিঘাক্ষের সমীকরণ বের করছি, তাদের ছেদবিন্দু বের করছি, তারপর তো দুই বিন্দুগামী সরলরেখা। এখন আমাকে তোমরা বলো যে এই দুইটা মেথ যদি x স্কয়ার সমান 4ay এই সমীকরণ দিয়ে আসতো, তোমরা পারবা না? সেমই তো ভাইয়া, সেম। তখন এখানে হয়তো a প্লাস ওয়াই, বুঝতেছো? তারপরে এখানে হয়তো -2a কমা, মানে ধরো এখানে এই যে -2a কমা এ হইতো, বুঝতেছো ঘটনা? প্লাস মাইনাস ছিল, মনে আছে? খালি পুচ করে ইন্টারচেঞ্জ হয়ে যেত। আর এখানে হয়তো এক্স এর জায়গায় ওয়াই, দ্বিঘাক্ষের সমীকরণ হয়তো ওয়াই ইকুয়ালস টু -3, এটা হয়তো ওয়াই এর জায়গায় এক্স, এক্স ইকুয়ালস টু 0, তখন ছেদবিন্দু হয়ে যেত উল্টা 0, -3। বুঝতেছো ঘটনা? ওকে, ঠিক আছে। কাজে আমি তোমাদেরকে সেকেন্ড ক্লাসে এমনভাবে বোঝাই দিছি যে ওয়াই স্কোয়ার সমান 4x, এগুলো আমি করে দিলে এক্স স্কোয়ার সমান 4y, এগুলো তুমি পারবা। কারণ সূত্রগুলা জাস্ট সমীকরণে এক্স এর জায়গায় ওয়াই বসে, ওয়াই এর জায়গায় এক্স বসে, আর বিন্দুর বেলায় জাস্ট ভুজকোটে ইন্টারচেঞ্জ হয়ে যায়। ভেরি গুড। এইবার এই ম্যাথটা তোলো, প্রশ্নটা তুলে ডান কমেন্ট করো। ওকে, ভেরি গুড তুহিন। ওকে, ফেরদৌস, ইফতি, ভেরি গুড। ওকে, হোসেন আহমেদ, ধ্রুব, ভেরি গুড। দীপ্ত, হাবিবুর রহমান, হ্যাঁ ভেরি গুড, ভেরি গুড। এই তো সবাই পারতেছো, পারলেই তো ভালো লাগে, তোমরা পারলেই তো ভালো লাগে। ভেরি গুড, হ্যাঁ ঠিক আছে। এইবার প্রশ্নটি তুলে ফেলো ছোট্ট বন্ধুরা। ভেরি গুড। দেখো প্রশ্নটা পড়ো আগে। একটি পরাবৃত্তের সমীকরণ নির্ণয় করো যার শীর্ষবিন্দু 3,1 এবং দ্বিঘাক্ষের সমীকরণ, দ্বিঘাক্ষ মানে নিয়ামক রেখা, নিয়ামক দেওয়া আছে। এখন তোমরা আমাকে বলো, একটা পরাবৃত্তের সমীকরণ বের করার জন্য আসলে কোন দুইটা জিনিস জানা লাগে? একদম 1 নাম্বার ম্যাথ, পরাবৃত্তের 1 নাম্বার ম্যাথটা মনে আছে? এসপি সমান পিএম। পরাবৃত্তের সমীকরণ বের করার জন্য দুইটা জিনিস লাগে, একটা হচ্ছে উপকেন্দ্র, একটা হচ্ছে নিয়ামক, রাইট? উপকেন্দ্র এবং নিয়ামক জানা থাকলে তারপরে এসপি সমান পিএম বসায় দিলেই কাজ শেষ। তো তুমি যদি কোনো একটা প্রশ্নে দেখো যে উপকেন্দ্র দেওয়া আছে, নিয়ামক দেওয়া নাই, পরাবৃত্তের সমীকরণ বের করতে হবে, তাহলে তুমি নিয়ামক সমীকরণটা বের করবা, তাহলেই কাজ শেষ। অথবা নিয়ামকের সমীকরণ দেওয়া আছে, উপকেন্দ্র দেওয়া নাই, তাহলে তুমি উপকেন্দ্রটা বের করবা, তাহলেই কাজ শেষ। এখানে দেখো দেওয়া আছে কোনটা, একটা পরাবৃত্তের সমীকরণ চাইছে, দেখো পরাবৃত্তের সমীকরণ চাইছে, এবং নিয়ামক দেওয়া আছে, দেখো দ্বিঘাক্ষ মানে নিয়ামকের সমীকরণ দেওয়া আছে। তোমার দরকার কি বলো? কি দরকার? নিজেকে নিজে প্রশ্ন করো যে এই ম্যাথটা করার জন্য কি বের করা দরকার, দ্রুত বলো। উপকেন্দ্র, এতটুকু কে বুঝছো বলো? যে নিয়ামক দেওয়া, উপকেন্দ্র বের করতে পারলে কাজ শেষ। তো আমরা আগে উপকেন্দ্র বের করবো, তারপরে এসপি সমান পিএম, কাজ শেষ। এইবার চিত্র যখন আঁকাবো তখন রাফ চিত্র, মানে ওই যে সোজা করে আঁকাবো। তোমরা আবার এই যে বিন্দু বিন্দু এক্স্যাক্টলি বাইর করে বসানোর দরকার নাই। ওয়েট, ধরো এই যে নিয়ামক, ধরো এই যে শীর্ষবিন্দু, এক্স অক্ষ ওয়াই অক্ষ চিহ্নিত করবে না, ধরো এটা শীর্ষবিন্দু, এইটা উপকেন্দ্র এস, এইটা নিয়ামকের পাদবিন্দু জেড। প্রশ্নে দেওয়া আছে কি শীর্ষবিন্দু, দেখো শীর্ষবিন্দু দেওয়া আছে কত 3,1, নিয়ামকের সমীকরণ দেওয়া আছে 4x + 3y - 5 = 0। খেয়াল করে দেখো ভাই, আমার টার্গেট কি? নিজে নিজেকে প্রশ্ন করে আগে টার্গেট ফিক্স করো যে আমার টার্গেট হচ্ছে উপকেন্দ্রের স্থানাঙ্ক বের করা। এই উপকেন্দ্রের স্থানাঙ্ক বের করতে পারলে কাজ শেষ। এখন এটা কেমনে বের করবো ভালো মতো শোনো, সরল রেখা অধ্যায় পড়া থাকা লাগবে, নাহলে কিন্তু বুঝতে পারবে না। আমি কি বলতে পারি যে এ বিন্দুটা জেড এর মধ্যবিন্দু? বলো, আমার সাথে সাথে রেসপন্স করো ভাই। শীর্ষবিন্দু থেকে উপকেন্দ্রের দূরত্ব এবং শীর্ষবিন্দু থেকে নিয়ামকের দূরত্ব সমান, তাহলে এ বিন্দু হচ্ছে জেড এর মধ্যবিন্দু। তাহলে আমি যদি এই নিয়ামকের পাদবিন্দু জেড বিন্দুর স্থানাঙ্ক পাই, আমি যদি জেড এর স্থানাঙ্ক বের করতে পারি, তাহলে এস এর স্থানাঙ্ক ইজিলি বের করে ফেলতে পারবো। কিভাবে? কারণ ওই যে এ বিন্দুটা মধ্যবিন্দু, আমি যদি নিয়ামকের পাদবিন্দু স্থানাঙ্ক বের করতে পারি তাইলেই কাজ শেষ। বুঝছো ব্যাপারটা? এখন কেমনে বের করবো বলো? নিয়ামকের পাদবিন্দু এই যে জেড বিন্দু, নিয়ামক রেখা
এবং অক্ষরেখা, এই দুটার ছেদবিন্দু। তোমরা কি আমার সাথে একমত বলো? এই যে নিয়ামক রেখা এবং অক্ষরেখা, এই দুইটার ছেদবিন্দুই তো নিয়ামকের পাদবিন্দু। তো নিয়ামকের সমীকরণ দেওয়া আছে, অক্ষরেখার সমীকরণ বের করতে পারলেই কাজ শেষ। আমি কেমনে বের করবো ভাই? অক্ষরেখা নিয়ামক রেখার উপর লম্ব, এটা আমরা সবাই জানি। দেখো তোমরা বাংলায় লিখবা যে অক্ষরেখা নিয়ামক রেখার উপর লম্ব, সুতরাং অক্ষরেখার সমীকরণ এক্স এর সহগ ওয়াই এর সহগ ইন্টারচেঞ্জ, এক্স এর সহগ ওয়াই এর সহগ, দেখো এই যে এক্স এর সহগ ওয়াই এর সহগ ইন্টারচেঞ্জ এবং মাঝখানে চিহ্ন চেঞ্জ, প্লাস ধ্রুবক কে সমান 0, প্লাস ধ্রুবক কে সমান 0, যা এ বিন্দুগামী। দেখো এই যে অক্ষরেখা, অক্ষরেখা তো অবশ্যই 3,1 এই বিন্দু দিয়ে যায়, তাহলে এক্স এর সহগ ওয়াই এর সহগ ইন্টারচেঞ্জ প্লাস ধ্রুবক কে সমান 0, এটা কোন বিন্দুগামী? 3,1 বিন্দুগামী, মানে শীর্ষ বিন্দুগামী। বসায় দাও, তাইলে এক্স এর জায়গায় বসাও 3, 3 3 9, মাইনাস ওয়াই এর জায়গায় বসাও 1, 4 1 4, প্লাস কে সমান 0, তাহলে এখানে কে এর মান 5, ওইদিকে গেলে -5, সুতরাং কে এর মান -5। তাইলে এই যে দেখো অক্ষরেখার সমীকরণ কি আসছে আলটিমেটলি, তোমরা এখানে নিচে লিখি 3x - 4y - 5 = 0। এইবার হাতে ক্যালকুলেটর নেও ছোট্ট বন্ধুরা। এই যে এটা হচ্ছে অক্ষরেখার সমীকরণ, এটা হচ্ছে নিয়ামকের সমীকরণ। এই দুইটা সমীকরণ ক্যালকুলেটর দিয়ে সমাধান করো, ক্যালকুলেটর দিয়ে সমাধান করে বলো জেড বিন্দু স্থানাঙ্ক কত আসছে। এই বুঝছো? আমার প্রথম টার্গেট নিয়ামকের পাদবিন্দু বের করা। নিয়ামকের পাদবিন্দু হচ্ছে নিয়ামক রেখা এবং অক্ষরেখা, এই দুইটার ছেদবিন্দু। তো অক্ষরেখা ভাইয়া এই নিয়ামক রেখার উপর লম্ব রেখা এবং এ বিন্দুগামী। তাহলে আমরা এই যে অক্ষরেখার সমীকরণ বের করলাম, এবার এই দুইটা সমীকরণ সমাধান করো। শোনো, এই যে দুই চলক বিশিষ্ট একঘাতী সমীকরণ সমাধান করার সময় একটা জিনিস খেয়াল রাখবা, অনেকেই ভুল করে, যে এই ধ্রুবকগুলা কিন্তু ডান পাশে নিয়ে বসাইতে হবে। যখন ক্যালকুলেটরে বসাবা ধ্রুবকগুলা কিন্তু অবশ্যই সিমুল ইকুয়েশন সমাধান করার সময় এই যে ধ্রুবকগুলা ডান পাশে বসবে সমীকরণে। এই -5 মনে মনে হবে +5, এখানেও -5 মনে মনে হবে +5। দেখো এখানে x এর সহগ 4, y এর সহগ 3, ধ্রুবক ডান পাশে বসবে +5, তারপর x এর সহগ 3, y এর সহগ -4, ধ্রুবক +5, 7/5 -1/5, 7/5 -1/5। দেখো 7/5 -1/5। এইবার তুমি লিখবা ধরি উপকেন্দ্র আলফা কমা বিটা। তাইলে মধ্যবিন্দুর ভুজ, দেখো মধ্যবিন্দু হচ্ছে 3,1, মধ্যবিন্দুর ভুজ, দুইটা ভুজের গড়, এটার ভুজ হচ্ছে 7/5 আর ওটার ভুজ আলফা, 7/5 প্লাস আলফা বাই 2, এখান থেকে আলফা বের করো। এবং মধ্যবিন্দুর কোটি 1 সমান হচ্ছে দুইটা কোটির গড়, এখানে কোটি -1/5 -1/5, ওখানে কোটি বিটা ডিভাইড বাই 2, শেষ। ঘটনা বুঝতে পারছো ভাই? মধ্যবিন্দুর ভুজ, দুইটা ভুজের যোগফল ডিভাইড বাই 2, আর মধ্যবিন্দুর কোটি, দুইটা কোটির যোগফল ডিভাইড বাই 2। তাহলে এখানে আলফা সমান কত আসে? 3 × 6, 6 - 7/5, 23/5। আলফা হচ্ছে 23/5 আর বিটা, বিটা কত? 2 1 2 যোগ 1/5, 1/5, 11/5। তার মানে এই যে উপকেন্দ্র, উপকেন্দ্র এস স্থানাঙ্ক হচ্ছে 23/5, 11/5। কারণ বাকিটা SW দিলে, হাউস ওয়াইফ দিলে পারবা কে কে বলো ভাই? এটা আমাদের প্রথম ম্যাথ, আমাদের পরাবৃত্তের প্রথম 1 নাম্বার ম্যাথ ছিল উপকেন্দ্র দেওয়া নিয়ামক দেওয়া। বলো কে কে পারবা? উপকেন্দ্রের স্থানাঙ্ক দেওয়া ছিল, নিয়ামক দেওয়া ছিল, বাকিটা বাড়ির কাজ করতে বলছিলাম, মানে নিজেরাই পারবা। দেখো এসপি, এবার লিখবে এসপি সমান পিএম, এসপি সমান পিএম। উভয়পক্ষকে স্কোয়ার করে দাও একবারে, এই মনে আছে? ডিরেক্ট স্কোয়ার করে দিলে রুট ওভার দেওয়া লাগে না। তোমার যদি এক লাইনে করতে অসুবিধা হয়, তুমি আগে এসপি বের করবা। এখানে পি হচ্ছে পরাবৃত্তের উপরস্থ যে কোনো বিন্দু, তুমি লিখবা যেখানে ধরি পরাবৃত্তের উপরস্থ যে কোনো বিন্দু পি, স্কোয়ার করে দিলে ডিরেক্ট x - আলফা, x - 23/5, x - 23/5 হোল স্কোয়ার প্লাস y - বিটা হোল স্কোয়ার, y - 11/5 হোল স্কোয়ার সমান নিয়ামক রেখার বাম পক্ষ হোল স্কোয়ার। নিয়ামক রেখার এই মনে আছে,
নিয়ামক রেখার, এটা প্রথম ক্লাসে পড়েছিলাম, নিয়ামক রেখার বামপক্ষ হোল স্কয়ার, নিচে এক্স এর শক স্কয়ার, 4 কে স্কয়ার করলে 16, ওয়াই এর শক স্কয়ার 3 কে স্কয়ার করলে 9, 4 কে স্কয়ার করলে 16, 3 কে স্কয়ার করলে 9, তাহলে 9 16 25। এই যে একবারে স্কয়ার করে বসাই দিলে রুট ওভার হয় না, রুট ওভার আসে না ভাইয়া। এই ম্যাথটা যদি বুয়েট ভর্তি পরীক্ষায় আসে এই পর্যন্ত রেখে দিলেও ফুল মার্কস পেয়ে যাবা, বাট এইচএসসি পরীক্ষায় অবশ্যই সরলীকরণ করে দিবা। এটাকে স্কয়ার করবা a মাইনাস বি হোল স্কয়ার, এটাকে স্কয়ার করবা 25 দিয়ে আর গুণন করবা, এটাকে স্কয়ার করবা। ওইটা হাউস ওয়াইফ ওগুলা করে দিতে হবে না ক্লাসে। বলো এই ম্যাথটা কে কে বুঝছো? খুবই ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট টাইপ ফর একাডেমিক এবং ইঞ্জিনিয়ারিং এডমিশন। আমার কথা শোনো, যখনই তুমি কোনো পরাবৃত্তের সমীকরণ বের করতে দেখবা যে পরাবৃত্তের সমীকরণ বের করতে বলা হয়েছে এবং উপকেন্দ্র দেওয়া আছে নিয়ামক দেওয়া নাই, তখন তুমি নিয়ামক বের করবা। কিংবা নিয়ামক দেওয়া আছে উপকেন্দ্র দেওয়া নাই, তখন তুমি উপকেন্দ্র বের করবা। কারণ উপকেন্দ্র এবং নিয়ামক এই দুইটা জানা থাকলে এসপি সমান পিএম কাজ শেষ। ভেরি গুড, ওকে। আমরা আগে উপকেন্দ্র বের করছি, তারপরে এসপি সমান পিএম স্কোয়ার করে দিছি, তাহলে এখানে রুট ওভার দিতে হবে না। তুমি চাইলে আগে এসপি এবং পিএম বের করে তারপরে লাইনে স্কোয়ার করলেও হবে। তো আমরা এখানে উপকেন্দ্র বের করার জন্য আগে নিয়ামকের পাদবিন্দু বের করছি, কারণ হচ্ছে এই যে এ বিন্দুটা হচ্ছে মধ্যবিন্দু। তো আমি যদি নিয়ামকের পাদবিন্দু স্থানাঙ্ক বের করে ফেলতে পারি, তাহলে অটোমেটিক মধ্যবিন্দু স্থানাঙ্ক ইউজ করে উপকেন্দ্রের স্থানাঙ্ক আমরা পেয়ে যাব। তোমরা জলজন্তু দেখতেই পাচ্ছ। ওকে ফাইন, এইবার এই প্রশ্নটা তোলো, খুবই ইম্পর্টেন্ট ম্যাথ। প্রশ্ন তোলো, প্রশ্ন তুলে ডান কমেন্ট করবা, হ্যাঁ? ওকে ঠিক আছে। ওকে দাদা, এই চ্যাপ্টারে কয়টা ক্লাস লাগবে? সর্বোচ্চ 12টা ক্লাস, সর্বোচ্চ 12 ক্লাস লাগবে। 10-11 ক্লাসেও কমপ্লিট হয়ে যেতে পারে, 12 ক্লাসের বেশি নয়, 10-11 ক্লাসেও কমপ্লিট হয়ে যেতে পারে। এটা দেখা যাবে যে ক্লাস ডিউরেশন কতক্ষণ করে হচ্ছে এটার উপর ডিপেন্ড করে। বড় ক্লাস নিলে আসলে 10 ক্লাসেই হয়ে যাবে, আর ছোট ছোট ক্লাস নিলে 11-12 লাগতে পারে। ঠিক আছে, তোমরা কি বুঝতে পেরেছো ছোট্ট বন্ধুরা? এই প্রশ্ন তোলো, প্রশ্ন তোলো। ওকে, নাসিম জিজ্ঞেস করছে দাদা এ এর মান বের করে সমীকরণ নির্ণয় করা যাইতো না? ভাইয়া, এ এর মান ব্যবহার করে তখনই ইউজ করে সমীকরণ নির্ণয় করা যাবে যখন প্রশ্নে বলা থাকবে যে অক্ষরেখা এক্স অক্ষের সমান্তরাল কিংবা ওয়াই অক্ষের সমান্তরাল বলা আছে। আচ্ছা, নাসিমের এই প্রশ্নটার উত্তর দিয়ে দেই, শোনো। এই যে আমরা ওয়াই স্কোয়ার সমান 4x কিংবা এক্স স্কোয়ার সমান 4ay দুইটা সমীকরণ শিখছি, অথবা ওয়াই মাইনাস বিটা হোল স্কোয়ার সমান 4a ইন্টু এক্স মাইনাস আলফা, এক্স মাইনাস আলফা হোল স্কোয়ার সমান 4a ইন্টু ওয়াই মাইনাস বিটা। ওই দুইটা সমীকরণ কখন প্রযোজ্য? যখন অক্ষরেখা এক্স অক্ষের সমান্তরাল বা ওয়াই অক্ষের সমান্তরাল। মনে আছে? এই ম্যাথে কি কোথাও বলা আছে অক্ষরেখা কোন অক্ষের সমান্তরাল? বলো ভাই, এটা তো জটিল পরাবৃত্ত আসবে। তোমাদের কি মনে আছে প্রথম ক্লাসে বলছিলাম যে যদি কোনো পরাবৃত্তের সমীকরণে এক্স স্কোয়ারও থাকে ওয়াই স্কোয়ারও থাকে, ওটা হচ্ছে জটিল পরাবৃত্ত, মানে এর অক্ষরেখা এক্স অক্ষেরও সমান্তরাল নয় ওয়াই অক্ষেরও সমান্তরাল নয়। তো দেখো এই যে সমীকরণটাতে দেখো, এক্স এর উপরেও স্কোয়ার আছে, ওয়াই এর উপরেও স্কোয়ার আছে। তো যখন এরকম জটিল পরাবৃত্তের ম্যাথ তোমাকে করতে বলবে, তখন অলওয়েজ এসপি সমান পিএম এইটা দিয়েই করা লাগবে। কারণ জটিল পরাবৃত্তের জন্য আমরা কি ইনফরমেশন বের করা শিখছি? বলো, আমরা ওই যে দুইটা সমীকরণ থেকে যে বিভিন্ন ইনফরমেশন ইউজ করা বের করা শিখছি, ওগুলো হচ্ছে সরল সাধারণ সমীকরণের জন্য। মনে আছে তো যে অক্ষরেখা এক্স অক্ষের সমান্তরাল কিংবা ওয়াই অক্ষের সমান্তরাল হইলে, তো পরীক্ষায় যখন আমাদেরকে ইনফরমেশন বের করতে দিবে তখন সরল সাধারণ সমীকরণ ওই ফরম্যাটেই দিবে, বুঝতেছো? কিন্তু যখন পরাবৃত্তের সমীকরণ বের করতে বলবে, তখন যদি কোনো কিছু উল্লেখ করা না থাকে যে অক্ষরেখা এক্স অক্ষের সমান্তরাল কিংবা ওয়াই অক্ষের সমান্তরাল, তখন তোমার হাতে একটাই অপশন, কি? এসপি সমান পিএম। কারণ এসপি সমান পিএম এটা যে কোনো পরাবৃত্তের জন্য প্রযোজ্য, যে কোনো কণিকের জন্য প্রযোজ্য। মনে আছে পরাবৃত্তের বেলায় ই এর মান 1 হয়, উপবৃত্তের বেলায় 1 এর চেয়ে ছোট, অধিবৃত্তের বেলায় 1 এর চেয়ে বড়। মানে এইটা তুমি যে কোনো পরাবৃত্তের জন্য ইউজ করতে পারবা, সেটা সরল পরাবৃত্ত হোক বা জটিল হোক, যা খুশি তা হোক। বুঝতে পেরেছো? এই কনফিউশনটা ক্লিয়ার? বলো নাসিম, বাকিরাও বলো, এই কনফিউশনটা ক্লিয়ার? যখন পরাবৃত্তের অক্ষরেখা এক্স অক্ষ কিংবা ওয়াই অক্ষ কোনোটারই সমান্তরাল না, এই জিনিসটা প্রশ্নে উল্লেখ করা নাই, তখন এসপি সমান পিএম ছাড়া আর কোনো সূত্র ইউজ করার সুযোগ নাই। ঠিক আছে, আচ্ছা এই প্রশ্নটা তোলা হয়েছে। এই সরল রেখাটি কোন পরাবৃত্তের শীর্ষবিন্দুতে তার অক্ষের উপর লম্ব। এই শীর্ষবিন্দুতে অক্ষের উপর লম্ব মানে কি? শীর্ষবিন্দুতে স্পর্শক। মনে আছে?
চিত্র আঁকাইতেছি, দেখলেই বুঝতে পারবা। শীর্ষবিন্দুতে অক্ষের উপর লম্ব মানে শীর্ষবিন্দুতে স্পর্শক, ওয়েট, এবং উপকেন্দ্র দেওয়া, এই দেখো। আচ্ছা বলো, উপকেন্দ্র দেওয়া আছে, পরাবৃত্তের সমীকরণ বের করতে বলছে। আমাদের প্রথম টার্গেট কি নির্ণয় করা, তাড়াতাড়ি বলো। একটা পরাবৃত্তের সমীকরণ বের করতে বলছে। এখানে অক্ষরেখা এক্স অক্ষেরও সমান্তরাল নয়, ওয়াই অক্ষেরও সমান্তরাল নয়, এরকম কিছু প্রশ্নে বলাই নাই। তার মানে অবশ্যই এসপি সমান পিএম ইউজ করতে হবে। তো খেয়াল করে দেখো, উপকেন্দ্র দেওয়া আছে আমার, তাইলে অবশ্যই নিয়ামক বের করতে হবে। আগের ম্যাথটার উল্টা, আগেরটাতে নিয়ামক দেওয়া ছিল, উপকেন্দ্র বের করছি আগে। এবার উপকেন্দ্র দেওয়া নিয়ামক বের করবো। কেমনে বের করবো চলো, রাফ চিত্র, রাফ, ওয়েট, ধরো এটা নিয়ামক, এটা অক্ষরেখা, এই যে ধরো পরাবৃত্ত, এই যে শীর্ষবিন্দু এ, এই যে উপকেন্দ্র এস, উপকেন্দ্র তো দেওয়া আছে 1, -1, 1, -1, এবং এই যে রেখাটা দেখো, এটা কি, এই সরল রেখাটা হচ্ছে পরাবৃত্তের শীর্ষবিন্দুতে অক্ষের উপর লম্ব। এই যে শীর্ষবিন্দু, শীর্ষবিন্দুতে অক্ষের উপর লম্ব মানে এইটা, মানে এটাকে আমরা বলি শীর্ষবিন্দুতে স্পর্শক। আমি ডটেড লাইন আঁকাইলাম, শীর্ষবিন্দুতে স্পর্শক। এর সমীকরণ হচ্ছে x - y + 2, x - y + 2 = 0। আচ্ছা, এখন আমার টার্গেট কি? আমার টার্গেট হচ্ছে নিয়ামকের সমীকরণ বের করা। আমার কথা মনোযোগ দিয়ে শোনো, উপকেন্দ্র দেওয়া, শীর্ষবিন্দুতে স্পর্শক দেওয়া, বের করতে হবে নিয়ামক রেখা। আমাকে বলো, নিয়ামক রেখাটা এই শীর্ষবিন্দুতে স্পর্শক এর সমান্তরাল, তোমরা কি আমার সাথে একমত? আগে বলো ভাই, আমার টার্গেট নিয়ামকের সমীকরণ বের করা। নিয়ামকের সমীকরণ বের করতে পারলে পরাবৃত্তের সমীকরণ বাই ডিফল্ট চলে আসবে। এখন আমাকে দেখো, এই যে নিয়ামক রেখাটা, এই নিয়ামক রেখাটা এই রেখার সমান্তরাল, তাহলে সমীকরণ হবে x - y, যেমনি আছে এমনি থাকবে, শুধু ধ্রুবক চেঞ্জ, ধ্রুবক প্লাস k = 0। এই ধ্রুবকের মানটা বের করতে হবে, শুধু k এর মান বের করতে পারলেই কাজ শেষ। এখন আমাকে বলো, নিয়ামক রেখাটা z বিন্দুগামী, সত্য কথা সত্য। তাহলে আমি যদি z এর স্থানাঙ্ক বের করতে পারি, z বিন্দু দিয়ে সিদ্ধ করে দিলে কে পেয়ে যাব। তুমি কি বুঝতেছো যে কোনটার জন্য কোনটা বের করতে হবে? এই জিনিসটা বুঝতে পারলে তোমাকে আর কেউ আটকাতে পারবে না, প্রশ্ন যেভাবেই করুক, যে ভাই আমার দরকার হচ্ছে এই যে নিয়ামকের সমীকরণ। তো নিয়ামক রেখাটা এই শীর্ষবিন্দুতে স্পর্শক, তার উপর তার সমান্তরাল, তাহলে সমান্তরাল রেখার সমীকরণ x - y যেমনি আছে এমনি থাকবে, শুধু ধ্রুবক চেঞ্জ হবে। তো এই ধ্রুবকের মান বের করার জন্য একটা বিন্দু দিয়ে সিদ্ধ করতে হবে এই রেখাটাকে। তো আমরা তো দেখতেই পাচ্ছি যে নিয়ামক রেখাটা অবশ্যই নিয়ামকের পাদবিন্দুগামী। তো এটা কেমন বের করবো বলো? জেড বিন্দু স্থানাঙ্ক কেমন বের করবো ভাই? জেড বিন্দু স্থানাঙ্ক বের করার জন্য, জেড বিন্দু স্থানাঙ্ক বের করার জন্য আগে এ বিন্দু স্থানাঙ্ক লাগবে। কেন? কারণ এ বিন্দুর স্থানাঙ্ক যদি আমি বের করতে পারি, তাহলে মনে করো যে জেড বিন্দুর স্থানাঙ্ক আলফা কমা বিটা, ধরো জেড বিন্দুর স্থানাঙ্ক আলফা কমা বিটা। আমি যদি এ বিন্দুর স্থানাঙ্ক পাই, মানে শীর্ষবিন্দুর স্থানাঙ্ক পাই, তাহলে এ বিন্দুটা মধ্যবিন্দু। এ বিন্দুটা কি জেড এবং এস এর মধ্যবিন্দু। তখন মধ্যবিন্দুর কনসেপ্ট বসায় দিলেই কাজ শেষ। একজন জিজ্ঞেস করছে নিয়ামকের সমীকরণ x + y হবে না? ভাইয়া x + y হবে যদি লম্ব রেখা হইতো। সরল রেখা অধ্যায়ে এটা পরে আসা উচিত যে সমান্তরাল রেখার সমীকরণে x - y বা x + y এটা চেঞ্জ হয় না। এই রেখায় x - y যেভাবে আছে এখানেও সেম বসবে সমান্তরাল রেখার সমীকরণে, শুধু ধ্রুবক চেঞ্জ হবে। আর চিহ্ন চেঞ্জ হয় লম্ব রেখার সমীকরণে, উল্টাপাল্টা করা যাবে না। তো এখন দেখো, আমার প্রথম টার্গেট হচ্ছে এ বিন্দু স্থানাঙ্ক বের করা। এখন তোমরা কি আমার সাথে একমত যে এ বিন্দুটা হচ্ছে শীর্ষবিন্দুতে স্পর্শক, মানে এই রেখা এবং অক্ষরেখার ছেদবিন্দু? একমত তোমরা? তার মানে আমি যদি এখানে অক্ষরেখার সমীকরণ বের করতে পারি, তাইলেই কাজ শেষ। তোমরা লিখবা অক্ষরেখার সমীকরণ। এইবার দেখো ভাই, অক্ষরেখা হচ্ছে এই রেখার উপর লম্ব, অক্ষরেখা এই রেখার উপর লম্ব, তাহলে x এর সহগ y এর সহগ ইন্টারচেঞ্জ, এখানে তো সহগ 1 1, মাঝখানে চিহ্ন চেঞ্জ, x + y + k = 0। দেখো এই যে অক্ষরেখা, তোমরা লিখবা অক্ষরেখার সমীকরণ, অক্ষরেখা এই যে এই রেখার উপর লম্ব, তাহলে x এর সহগ y এর সহগ ইন্টারচেঞ্জ, মাঝখানে চিহ্ন চেঞ্জ, প্লাস ধ্রুবক k = 0। এখন আমাকে বলো অক্ষরেখাটা কি এই বিন্দুগামী না? ভাই অক্ষরেখা অবশ্যই উপকেন্দ্র দিয়ে যায়, তাহলে উপকেন্দ্র দিয়ে এই রেখাকে সিদ্ধ করে দাও। x এর জায়গায় 1, y এর জায়গায় -1, তাহলে k এর মান তো দেখতেই পাচ্ছি, k এর মান হয়ে যাবে 0, তাহলে k এর মান 0। সুতরাং অক্ষরেখার সমীকরণ আসলে x + y = 0। এইবার ক্যালকুলেটর হাতে নেও, এই যে অক্ষরেখা, ক্যালকুলেটর হাতে নেও, বলো বিন্দুটা কত আসে। এই যে অক্ষরেখা,
এবং এই যে শীর্ষবিন্দুতে স্পর্শক, এই যে অক্ষরেখা, এই যে শীর্ষবিন্দুতে স্পর্শক, এই দুইটা বিন্দুর ছেদবিন্দু হচ্ছে এ বিন্দু। এ বিন্দুর স্থানাঙ্ক কত আসে বলো? কত? -1, +1। ভেরি গুড, সবার আসছে? -1, +1, -1, +1। এইবার বলো, তুমি লিখবা, ধরো এইটাকে ধরলে 1 নং রেখা, এটাকে ধরলে 2 নং রেখা, বলবা 1 নং এবং 2 নং রেখা সমাধান করে পাই। অথবা লিখবা যে শীর্ষবিন্দুতে স্পর্শক এবং অক্ষরেখার ছেদবিন্দু এ, শেষ। এইবার জেড বিন্দু স্থানাঙ্ক বের করবা কিভাবে? মধ্যবিন্দু এ হচ্ছে জেডএস এর মধ্যবিন্দু, রাইট? তাহলে মধ্যবিন্দুর ভুজ সমান দুইটা ভুজের গড় আলফা প্লাস 1/2, এখান থেকে আলফা বেরোবে, এবং মধ্যবিন্দুর কোটি +1 সমান কোটি দুইটার গড় বিটা প্লাস -1, বিটা -1/2। তাহলে বিটা বের করে ফেলো। এখানে কত আছে দেখো, -2 এই পাশে আসলে -1 মানে -3, এখানে 2 + 1 3। তাইলে দেখো নিয়ামকের পাদবিন্দু -3, +3, এই যে এখানে মুইচা লিখে দিলাম -3, +3, -3, +3। এইবার এই নিয়ামকের পাদবিন্দু দিয়ে এই যে এই সমীকরণটাকে কি করো? সিদ্ধ করো। এই বুঝতেছো? দেখো ভাই, নিয়ামক রেখাটার সমীকরণে শুধু ধ্রুবক কে, এই ধ্রুবক কে এর মান বের করতে পারলেই কাছে, এটা আমি একটু উপরে লিখি। দেখো, শুধু ধ্রুবক কে এর মান বের করতে পারলেই কাজ শেষ। সমীকরণটা কি ছিল? সমীকরণটা হচ্ছে x - y ধ্রুবক প্লাস কে সমান 0, ধ্রুবক প্লাস কে সমান 0। শুধুমাত্র কে এর মান বের করতে পারলেই কাজ শেষ। সিদ্ধ করে দাও, সিদ্ধ করে দাও। নিয়ামক রেখা অবশ্যই জেড বিন্দুগামী, x এর জায়গায় -3, y এর জায়গায় +3, মানে -3 প্লাস কে সমান 0, -3 - 6 পক্ষান্তর করলে কে সমান +6। সুতরাং নিয়ামকের সমীকরণ তোমরা নিচে নিচে লিখবা x - y আর কে এর মান হচ্ছে +6 সমান 0। এই যে দেখো ঘটনা ঘটে গেছে, বুঝতে পেরেছ? নিয়ামক রেখার সমীকরণে বামপক্ষ হোল স্কয়ার x - y + 6 হোল স্কয়ার, নিচে x এর সহগ হোল স্কয়ার, x এর সহগ 1 কে স্কয়ার করলে 1 প্লাস y এর সহগ স্কয়ার, y এর সহগ -1 কে স্কয়ার করলেও +1, তাহলে 1 + 1 2। এবার আর গুণন করে দিলে ম্যাথ শেষ। স্কয়ার করে আর গুণন করবে, এটা হাউস ওয়াইফ। কে কে বুঝছো বলো? ভাই ম্যাথটা একটু বড় বাট খুবই সিম্পল, বাকিটা হাউস ওয়াইফ সিম্পলিফাই করা। আমার কথা শোনো ভাই, এই ম্যাথগুলো একটু বড় হবে বাট খুব ইজি। এই ম্যাথগুলা একটু বড় হবে কিন্তু খুবই ইজি। আমার কথাটা শোনো, জাস্ট যে কি বলতেছি এটা শোনো, তাইলেই হবে। যখন দেখবা আগের ম্যাথে, খেয়াল করে দেখো, আগের ম্যাথটাতে নিয়ামক রেখা দেওয়া আছে, তোমার কাছে পরাবৃত্তের সমীকরণ চাইছে, তো তোমার টার্গেট হচ্ছে উপকেন্দ্রের স্থানাঙ্ক বের করা। আর যখন দেখবা উপকেন্দ্র দেওয়া, পরাবৃত্তের সমীকরণ বের করতে বলছে, তোমার টার্গেট হচ্ছে নিয়ামকের সমীকরণ বের করা। এই যে নিয়ামকের সমীকরণ বের করা। বলো পুরা ম্যাথটা কে কে বুঝছো? পুরা ম্যাথটা কে কে বুঝছো একটু বলো। দেখো যে ভাই আগের ম্যাথটাতে নিয়ামক দেওয়া ছিল, উপকেন্দ্র বের করছি, কারণ পরাবৃত্তের সমীকরণ বের করতে হলে এই দুটো জিনিস জানলেই এনাফ, তারপরে এসপি সমান পিএম। আর এখানে উপকেন্দ্র দেওয়া ছিল, নিয়ামক বের করছি। তো নিয়ামকের সমীকরণ যখন পেয়ে গেছি, উপকেন্দ্র ধরো আলফা, বিটা, তাহলে x - আলফা হোল স্কয়ার প্লাস y - +1 হোল স্কয়ার সমান, এখানে নিয়ামকের সমীকরণে বামপক্ষ হোল স্কয়ার, নিচে x এর সহগ স্কয়ার প্লাস y এর সহগ স্কয়ার, শেষ। হ্যাঁ, এই বোঝা গেছে? ওকে, হ্যাঁ, ফাইন। এই ফেসবুকে কি ক্লাস আটকে গেছিল? ফেসবুকে অনেকে কমেন্ট করতেছে ক্লাস আটকে গেছিল। এই তোমরা বুঝছো? এই ফেসবুকবাসী বুঝছো? খুবই ইজি। শোনো আমার কথা শোনো, আমি রিক্যাপ করে দিচ্ছি একবার। আমরা জানি পরাবৃত্তের সমীকরণ বের করতে হলে দুটো জিনিস লাগে, একটা হচ্ছে উপকেন্দ্রের স্থানাঙ্ক আর একটা হচ্ছে নিয়ামকের সমীকরণ। এই দুটো জিনিস জানা থাকলে আর কিচ্ছু জানার দরকার নেই। অক্ষরেখা কোনো অক্ষের সমান্তরাল হোক বা না হোক, ডাজেন্ট ম্যাটার। এই সূত্র সার্বজনীন সূত্র, যে কোনো ক্ষেত্রে প্রযোজ্য। তো এখানে দেখতেই পাচ্ছ উপকেন্দ্র দেওয়া আছে, আমার টার্গেট হচ্ছে নিয়ামক রেখার সমীকরণ বের করা। তো শীর্ষবিন্দুতে স্পর্শকের সমীকরণ দেওয়া, মানে শীর্ষবিন্দুতে উপকেন্দ্রের উপর অক্ষরেখার উপর লম্ব। তো আমরা তো জানি নিয়ামক রেখাটা এই রেখার সমান্তরাল, তাহলে সমান্তরাল রেখার সমীকরণ এই যে x - y যেমনি আছে এমনি থাকবে, ধ্রুবকটা শুধু চেঞ্জ হবে, ধ্রুবক প্লাস কে = 0। তো নিয়ামক রেখাটা তো জেড বিন্দুগামী, এই বিন্দুটা স্থানাঙ্ক বের করতে পারলেই কাজ শেষ।
তো এই বিন্দু স্থানাঙ্ক বের করার জন্য আগে আমরা এ বিন্দু স্থানাঙ্ক বের করছি, মানে শীর্ষবিন্দু স্থানাঙ্ক, কারণ শীর্ষবিন্দুটা হচ্ছে জেড এস এর মধ্যবিন্দু। আর এ বিন্দু স্থানাঙ্ক কেমনে বের করছি? শীর্ষবিন্দুতে স্পর্শক এবং অক্ষরেখা এই দুটোর ছেদবিন্দু। সবাই বুঝছো? খুবই ইজি, ঠিক আছে? ওকে। তাও যদি বুঝে না থাকো, ফেসবুকে যদি ক্লাস আটকে গিয়ে থাকে, ক্লাসটা শেষ হওয়ার পরে এই অংশটুকু জাস্ট 2 মিনিটে টেন্ডে দেখে ফেলবা। হ্যাঁ, ওকে, ঠিক আছে। হ্যাঁ, ওকে, ফাইন। এইবার সেম একটা ম্যাথ, এই ম্যাথটা বাড়ির কাজ দিব, পারবা কিনা বলো? দেখো আগের ম্যাথটাতে কি দেওয়া ছিল? উপকেন্দ্রের স্থানাঙ্ক দেওয়া ছিল, শীর্ষবিন্দুতে স্পর্শক দেওয়া ছিল। এই ম্যাথটাও হুবহু সেম, হুবহু সেম, খালি ডাটাটা একটু চেঞ্জ। দেখো, একটি পরাবৃত্তের সমীকরণ নির্ণয় করো যার উপকেন্দ্র মূল বিন্দুতে, উপকেন্দ্র মূল বিন্দুতে মানে উপকেন্দ্র 0,0, এবং এই রেখাটা পরাবৃত্তকে শীর্ষবিন্দুতে স্পর্শ করে, মানে সেম, মানে শীর্ষবিন্দুতে পরাবৃত্তের স্পর্শক। শোনো, এখানে বলছিল শীর্ষবিন্দুতে অক্ষের উপর লম্ব, শীর্ষবিন্দুতে অক্ষের উপর লম্ব যে কথা, শীর্ষবিন্দুতে স্পর্শক একই কথা, মানে সেম ম্যাথ। এই কে কে পারবা ভাই? সেম টু সেম। দেখো, উপকেন্দ্র দেওয়া, তোমার টার্গেট হচ্ছে নিয়ামক রেখা বের করা। তুমি নিয়ামক রেখার সমীকরণ বের করবা, এটা হচ্ছে ফার্স্ট অফ অল প্রথম কাজ। নিয়ামক রেখার সমীকরণ বের করার জন্য, নিয়ামক রেখাটা তো ভাই এই রেখার সমান্তরাল রেখা, এবং নিয়ামকের পাদবিন্দু ওই বিন্দুগামী। তো প্রথমে তুমি শীর্ষবিন্দু বের করবা। এই করো, বাড়ির কাজ দিব না, করো আগে, করে আমাকে বলো উত্তর কত আসে। আগে বলো, আগে বলো শীর্ষবিন্দু স্থানাঙ্ক কি। ওয়েট, এই আমি চিত্র আগাইতেছি, তোমরা আমাকে উত্তর বলো, আমি করে দিব না। এই যে উপকেন্দ্র মূলবিন্দু, এই যে এখানে শীর্ষবিন্দুতে স্পর্শকের সমীকরণ দেওয়া, এটা কত? x - y + 1। আমার টার্গেট হচ্ছে নিয়ামকের সমীকরণ। এই যে এটা নিয়ামক, নিয়ামকের পাদবিন্দু ধরলাম z, ধরলাম আলফা কমা বিটা, এবং নিয়ামকের সমীকরণ কি হবে? x - y, এই যে এই রেখার সমান্তরাল রেখা, x - y যেমনি সেমনি থাকবে, শুধু ধ্রুবক চেঞ্জ হবে। ধরলাম ধ্রুবক প্লাস k = 0, ধ্রুবক প্লাস k = 0। তো প্রথম কাজ হচ্ছে আগে শীর্ষবিন্দু স্থানাঙ্ক বের করা, কারণ শীর্ষবিন্দু হচ্ছে জেড এস এর মধ্যবিন্দু। তো শীর্ষবিন্দু স্থানাঙ্ক বের করার জন্য আগে অক্ষরেখা লাগবে। আচ্ছা, আমাকে আগে কমেন্টে বলো অক্ষরেখার সমীকরণ কি আসছে, দ্রুত কমেন্টে বলো যে অক্ষরেখার সমীকরণ কি আসছে, তাড়াতাড়ি। এই অক্ষরেখা, অক্ষরেখা এই রেখার সমান্তরাল, সরি, অক্ষরেখা এই রেখার লম্ব, তাহলে x - y হয়ে যাবে x + y প্লাস ধ্রুবক k = 0। তো এই অক্ষরেখা তো উপকেন্দ্রগামী, তো মূল বিন্দু দিয়ে সিদ্ধ করলে ভাই k এর মান 0, মূল বিন্দু দিয়ে তাহলে অক্ষরেখা, অক্ষরেখার সমীকরণ x + y = 0। তাহলে এখন আমাকে বলো যে এ বিন্দুর স্থানাঙ্ক কি? এ বিন্দু বলো, এ বিন্দু, এই এ বিন্দু স্থানাঙ্ক কি? এ বিন্দু স্থানাঙ্ক কি? এ বিন্দু কমেন্ট করো তাড়াতাড়ি। এ বিন্দু স্থানাঙ্ক হচ্ছে এই যে এই রেখা, এই শীর্ষবিন্দুতে স্পর্শক এই রেখা এবং অক্ষরেখা, এই দুটোর ছেদবিন্দু হচ্ছে এ বিন্দু। এ বিন্দু স্থানাঙ্ক কত? -1/2 + 1/2। হ্যাঁ, মিলছে সবার? -1/2 + 1/2, -1/2 + 1/2, -1/2 + 1/2। হ্যাঁ, ভেরি গুড। তাইলে জেড এর স্থানাঙ্ক কি হবে? দেখো মধ্যবিন্দুতে করো, দেখো এখানে সমান দূরত্ব কমতেছে, তো 0 থেকে -1/2, এটা হবে -1। তুমি শর্টকাটেও করে ফেলতে পারো, বাট রিটেনে শর্টকাট মানে বুয়েট ভর্তি পরীক্ষায় আসলে শর্টকাটে করা যাবে, বাট একাডেমিকেও আসতে পারে এইগুলা, তখন লিখে লিখে করবা ওই যে মধ্যবিন্দু স্থানাঙ্ক দিয়ে। বাট এখানে তো তুমি এটা দেখতেই বুঝতে পারতেছো যে এখানে 0 থেকে -1/2 হয়েছে, আরও -1/2 কমবে, তাহলে -1 হয়ে যাবে। এখানে 0 থেকে +1/2, আরও হাফ যোগ করো, +1 হয়ে যাবে, তাহলে -1 + 1। বাট রিটেনে একাডেমিক পরীক্ষায় লিখে লিখে করবা যে মধ্যবিন্দুর ভুজ আগে ধরবা, এটা আলফা কমা বিটা, ওইভাবে করবা। তাহলে এখন বলো যে নিয়ামকের সমীকরণ কি আসে? এই নিয়ামক রেখাটাকে এই বিন্দু দিয়ে সিদ্ধ করো। x এর জায়গায় বসে -1 আর y এর জায়গায় 1, মানে -2 + 2, তাহলে k মান হবে +2। তাহলে x - y + 2, x - y + 2 = 0। তাহলে দেখো এই যে নিয়ামকের সমীকরণ পেয়ে গেছি ভাই, আমরা নিয়ামকের সমীকরণ পেয়ে গেছি, x - y + 2 = 0, আর উপকেন্দ্র তো মূল বিন্দু, তাইলে সমীকরণ x - 0 হোল স্কয়ার
তুমি লিখবা ধরি পরাবৃত্তের উপরস্থ যে কোনো বিন্দু পি, তারপর লিখবা এসপি সমান পিএম, তারপর লিখবা এসপি স্কোয়ার সমান পিএম স্কোয়ার, স্কোয়ার করে দিলে আর লিখতে হবে এক্স মাইনাস জিরো হোল স্কোয়ার, এটা তো লেখা লাগে না জিরো, তাও লিখতেছি ওয়াই মাইনাস জিরো হোল স্কোয়ার সমান নিয়ামক রেখার সমীকরণের বামপক্ষ হোল স্কোয়ার এক্স মাইনাস ওয়াই প্লাস টু হোল স্কোয়ার, নিচে এক্স এর সহগ ওয়ান, ওয়ানকে স্কোয়ার করলে ওয়ান, প্লাস ওয়াই এর সহগ মাইনাস ওয়ানকে স্কোয়ার করলে প্লাস ওয়ান, মানে এক আর একে দুই। বলো এই টাইপের ম্যাথগুলো আজকে ক্লাসের পর বাড়ির কাজ দিব, কে কে পারবা বলো, কার কার সাহস আছে, কার কার সাহস আসে যে না ভাই এইগুলো আজকে ক্লাসের পর বাড়ির কাজ দিলে আমি পারবো। এটা বাকিটা হাউস ওয়াইফ। ওই একদম প্রথম ম্যাথ, পরাবৃত্তের একদম প্রথম ম্যাথ ছিল যে এই টাইপটা স্কোয়ার করে এটাকে স্কোয়ার করে আর গুণন করে দেবা, শেষ। তাহলে এই টাইপটা কে কে পারবা বলো? হ্যাঁ পারবা, ভেরি গুড, ওকে গুড গুড গুড। এইবার খেয়াল করে দেখো, আচ্ছা আগে লিখো, আগে এখানে যা লিখে আছে লিখে ফেলো। এক অক্ষের সমান্তরাল অক্ষরেখা বিশিষ্ট পরাবৃত্তের সমীকরণ। আচ্ছা তোমাদের কি মনে আছে, ওয়েট, কোন পরাবৃত্তের অক্ষরেখা যদি এক অক্ষের সমান্তরাল হয় তাহলে সেই সমীকরণে এক্স এর পাওয়ার ওয়ান হয়। কার কার মনে আছে? একটু লেখা লাগবে না, আগে শোনো। পরাবৃত্তের অক্ষরেখা যদি এক অক্ষের সমান্তরাল হয় তাহলে সেই সমীকরণে এক্স এর পাওয়ার হয় ওয়ান আর ওয়াই এর থাকে স্কয়ার, মনে আছে? আর যদি অক্ষরেখা ওয়াই অক্ষের সমান্তরাল হয় তাইলে ওয়াই এর পাওয়ার হয় ওয়ান আর এক্স এর উপরে থাকে স্কয়ার, মনে আছে নিশ্চয়ই? এবার লিখো, এই যে এক অক্ষের সমান্তরাল অক্ষরেখা বিশিষ্ট পরাবৃত্তের সমীকরণ, এক অক্ষের সমান্তরাল অক্ষরেখা বিশিষ্ট মানে অক্ষরেখা যদি এক অক্ষের সমান্তরাল হয় তাহলে এক্স এর পাওয়ার ওয়ান, এই যে দেখো এক্স এর পাওয়ার ওয়ান আর ওয়াই এর উপরে হবে স্কয়ার, এ ওয়াই স্কয়ার প্লাস বি ওয়াই প্লাস সি। আর যদি অক্ষরেখা ওয়াই অক্ষের সমান্তরাল হয় তাহলে ওয়াই এর পাওয়ার হবে ওয়ান, ওয়াই সমান এ এক্স স্কয়ার প্লাস বি এক্স প্লাস সি। আগে লিখো, লিখে ডান কমেন্ট করো, লিখে ডান কমেন্ট করো, লিখো। হ্যাঁ এখন এই সমীকরণগুলো কোত্থেকে আসছে জানো? তোমাদের মনে আছে যে অক্ষরেখা যদি এক অক্ষের সমান্তরাল হয় তাহলে সমীকরণটা ছিল এরকম, ওয়াই মাইনাস বিটা হোল স্কয়ার সমান 4a ইন্টু এক্স মাইনাস আলফা। কার কার মনে আছে? অক্ষরেখা যদি এক অক্ষের সমান্তরাল হয় তাহলে এই যে সমীকরণ ছিল এটা, যখন শীর্ষবিন্দু আলফা কমা বিটা, এই সমীকরণ থেকে এটা আসছে। খেয়াল করে দেখো, এই যে এক্স এর পাওয়ার ওয়ান আর ওয়াই এর পাওয়ার কত দুই, এই সমীকরণটা থেকে এইটা আসছে। এই দুটা সূত্র মুখস্থ রাখবা। আবার আরেকটা ছিল মনে আছে, যখন অক্ষরেখা ওয়াই অক্ষের সমান্তরাল এক্স মাইনাস আলফা হোল স্কয়ার সমান 4a ইন্টু ওয়াই মাইনাস বিটা, এই সমীকরণ থেকে এইটা আসছে। খেয়াল করে দেখো, আমি তোমাকে বোঝাই, শোনো। যখন অক্ষরেখা এক অক্ষের সমান্তরাল তখন শীর্ষবিন্দু যদি মূল বিন্দুতে হয় তাহলে তো জিনিসটা আরো বেশি ইজি। শীর্ষবিন্দু মূল বিন্দু হলে তো ভাই ওয়াই স্কয়ার সমান 4x আর একটা হচ্ছে এক্স স্কয়ার সমান 4a, ওইগুলো তো বেশি সোজা, ওইগুলো তো দিব না, তোমার দিব শীর্ষবিন্দু মূল বিন্দুতে না আলফা কমা বিটা ধরো। তাইলে এক্স অক্ষের সমান্তরাল হলে ওয়াই মাইনাস বিটা হোল স্কয়ার সমান 4a ইন্টু এক্স মাইনাস আলফা। এই সমীকরণটাকে কনভার্ট করে এরকম বানানো যায়। দেখো এক্স এর পাওয়ার ওয়ান, এই যে এক্স এর পাওয়ার ওয়ান আর ওয়াই এর পাওয়ার দুই। আর যখন অক্ষরেখা ওয়াই অক্ষের সমান্তরাল এবং শীর্ষবিন্দু আলফা কমা বিটা এক্স মাইনাস আলফা হোল স্কয়ার সমান 4a ইন্টু ওয়াই মাইনাস বিটা। দেখো ওয়াই এর পাওয়ার ওয়ান, এই যে ওয়াই এর পাওয়ার ওয়ান এবং এক্স এর উপরে স্কয়ার। আগে এই দুটো মুখস্থ করো। এই সমীকরণগুলো তো ওই যে বহুপদী অধ্যায়ে পড়ছো না, দ্বিঘাত সমীকরণ, এই ভুলে গেছো? খালি এই জিনিসটা মনে রাখবা, অক্ষরেখা এক্স অক্ষের সমান্তরাল হলে এক্স এর পাওয়ার ওয়ান মানে এক্স ইকুয়ালস টু এ ওয়াই স্কয়ার প্লাস বি ওয়াই প্লাস সি। আর অক্ষরেখা ওয়াই অক্ষের সমান্তরাল হলে ওয়াই এর পাওয়ার ওয়ান, ওয়াই সমান এ এক্স স্কয়ার প্লাস বি এক্স প্লাস সি। মনে আছে? ওকে ঠিক আছে। এইবার দেখো কিভাবে আসছে একটু দেখাই। মনে করো প্রথমটা দেখাই, এই যে ওয়াই মাইনাস, প্রথমটা দেখাচ্ছি যে কিভাবে আসছে। তোমার মনে প্রশ্ন জাগলো যে ভাই এটা কিভাবে আসছে, বিশ্বাস করি না, দেখান। দেখো এই যে আমি এটা দেখাচ্ছি যে এই সমীকরণটার ফরম্যাটটাকে এইভাবে লেখা যায়। কিভাবে হয়? স্কয়ার করে দাও, স্কয়ার করে দাও। এ স্কয়ার মাইনাস 2ab, 2bটা আগে ধ্রুবকগুলো আগে লিখি, 2ab প্লাস বি স্কয়ার সমান 4ax মাইনাস 4a আলফা। তো ধরো যখন অক্ষরেখা এক্স অক্ষের সমান্তরাল তখন এক্স এর পাওয়ার হবে ওয়ান, তাহলে এক্সটাকে আমরা বাম পাশে রাখবো, বাকি সব কিছুকে ডান পাশে নিয়ে যাবো। দেখো এক্সটাকে বাম পাশে রাখবো, এই যে 4ax,
এই যে এই পদটা, এক্সটাকে বাম পাশে রাখবো, বাকি সব কিছুকে ডান পাশে নিয়ে যাবো। দেখো ওয়াই স্কোয়ার মাইনাস 2βy প্লাস বিটা স্কোয়ার প্লাস 4a আলফা। বুঝতেছো? দেখো এইটাকে এক পাশে রাখছি, বাকি সব কিছুকে আরেক পাশে নিয়ে গেছি। এইবার দেখো আমি বের করবো কি এক্স, কিন্তু এক্স বের করবো মানে অক্ষরেখা এক্স এর সমান্তরাল হলে এক্সটাকে বাম পাশে রেখে বাকি সব কিছুকে ডান পাশে রেখে একটা সমীকরণ চিন্তা করা যায়। কিভাবে? 4a দিয়ে ভাগ করে দাও, ওয়াই স্কোয়ার বাই 4a মাইনাস 2βy, ভাগ করে দিলে তো 2 কাটা নিচে 2 হয়ে যাবে, তাহলে উপরে βy নিচে কত 2a প্লাস এই পুরোটা তো ধ্রুবক, দেখো এই টোটালটা তো ধ্রুবক, এখানে কোনো এক্স ওয়াই নাই, তো পুরোটাতে একবারে ভাগ করে দিই, বি স্কোয়ার প্লাস 4a আলফা ডিভাইড বাই 4a। এইবার তুমি খেয়াল করে দেখো, আমার কথা শোনো, এই যে এখানে ওয়াই স্কোয়ারের সামনে আছে 4a ভাগ আকারে, এটাকে আমি এভাবে লিখতে পারি যে 1/4a ওয়াই স্কোয়ার, বলো 1/4a ওয়াই স্কোয়ার লিখতে পারি, 1/4a ওয়াই স্কোয়ার। দেখো এখানে ওয়াই এর সামনে আছে β/2a মাইনাস β/2a, দেখো মাইনাস β/2a, তার পরে হবে ওয়াই, আর এখানে এই পুরোটাই তো ধ্রুব সংখ্যা, তাই না? এখন আমাকে বলো, আমি যদি মনে মনে চিন্তা করি দেখো এটা একটা ধ্রুবক, ওয়েট আমার কথা শোনো, এক্স ইকুয়ালস টু, ধরো এটা একটা ধ্রুবক, এই পুরোটাকে তুমি মনে মনে চিন্তা করো, এটা তো একটা ধ্রুবক, এটা আরেকটা, এই যে এই মাইনাসটা সহ মাইনাসটাকে ভিতরে ঢুকাই দাও, ধরো মাইনাসটাকে ভিতরে ঢুকাই এখানে প্লাস বানাও, মাইনাসটাকে ভিতরে ঢুকাই এখানে প্লাস বানাও, ধরো এই যে এইভাবে এইভাবে এই যে প্লাস এই যে মাইনাস। তাহলে খেয়াল করে দেখো, এই জিনিসটাকে তুমি মনে মনে ধরলা এ, এই জিনিসটাকে তুমি ছোট হাতের মনে মনে বি ধরলা, আর এই ধ্রুবকটা এটাকে মনে মনে তুমি সি ধরলা, তাহলে সমীকরণটা কেমন দাঁড়াবে? দেখো এই যে এক্স ইকুয়ালস টু, ধরো আমি ক্যাপিটাল দিয়ে লিখি, ধরো এটাকে ধরলে ক্যাপিটাল এ ওয়াই স্কোয়ার, এই পুরো ভ্যালুটাকে নেগেটিভ সহ সূত্রটাকে সুন্দর বানানোর জন্য আমি পজিটিভ দিলাম, মাইনাসটাকে উপরে উঠে দিলাম, এ ধরলাম বি ওয়াই, আর এই ধ্রুবকটাকে ধরলাম সি। বুঝতেছো ফরম্যাটটা কিভাবে আসছে? তো তোমাদের এই ফরম্যাট কিভাবে আসছে এটা মুখস্থ মানে পরীক্ষা আসবে না, এইটা এখান থেকে কিভাবে এখানে আসলো এইটা পরীক্ষা আসবে না, তোমরা খালি এটা মুখস্থ রাখবা, পারবা না? এই দুটা মুখস্থ রাখা তো পানি ভাত। এই যে এটা একটা ধ্রুবক, ধরলা এ এক্স ইকুয়ালস টু এ ওয়াই স্কোয়ার প্লাস এই পুরোটাকে ধরলা বি বি ওয়াই প্লাস সি, পুরোটা ধ্রুবক, এখানে কোনো এক্স ওয়াই নাই। তো আমরা যখন মুখস্থ করব তখন ক্যাপিটাল লেটার ধরার দরকার নেই, ছোট হাতে দিয়ে মুখস্থ করে হলো। বলো অক্ষরেখা এক্স অক্ষের সমান্তরাল হলে সমীকরণ এক্স ইকুয়ালস টু এ ওয়াই স্কোয়ার প্লাস বি ওয়াই প্লাস সি, অক্ষরেখা ওয়াই অক্ষের সমান্তরাল হলে ওয়াই ইকুয়ালস টু এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি। শেষ, এই প্রমাণ লাগবে না, খালি এই দুইটা মুখস্থ রাখলেই হবে, এবং এই দুইটা মনে রাখা খুবই ইজি ব্যাপার। এখন কথা হচ্ছে ভাই এই দুইটা সূত্র কখন ইউজ করব? কখন ইউজ করব? তোমরা যারা বৃত্ত অধ্যায় পড়ছো, বৃত্ত অধ্যায় তো মোটামুটি সবাই পড়ে ফেলছো, তোমাদের কি মনে আছে যে বৃত্ত অধ্যায়ে একটা টাইপ ছিল যে একটা বৃত্ত তিনটা বিন্দুগামী, বৃত্তের সমীকরণ নির্ণয় করো, কার কার মনে আছে একটু বলো? একটা বৃত্ত তিনটা বিন্দু দিয়ে যায়, বৃত্তের সমীকরণ নির্ণয় করো। তখন আমরা কি করতাম? লিখতাম যে বৃত্তের সাধারণ সমীকরণ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস সি ইকুয়ালস টু 0, তারপর তিনটা বিন্দু দিয়ে সিদ্ধ করতাম, আর ওই তিনটা সমীকরণ সমাধান করে জি এফ সি এর মান বের করতাম। শেষ। এখানেও সেম, খালি মনে রাখো যে ভাই এই দুটো সমীকরণ কখন ইউজ করব? যখন তোমাকে বলবে যে একটা পরাবৃত্ত তিনটা বিন্দু দিয়ে যায়, পরাবৃত্তের সমীকরণ বের করো। শেষ। আচ্ছা আমাকে বলো, মনে করো এই সমীকরণটাতে আননোন কয়টা? এক্স এবং ওয়াই তো ভ্যারিয়েবল, এক্স এবং ওয়াই তো সমীকরণে থাকবেই, এখানে আননোন কয়টা আছে? তিনটা, এ বি সি, এ বি সি, এই তিনটা আননোনের মান বের করতে পারলেই ম্যাথ শেষ। তো তিনটা আননোন সমাধান করার জন্য সমীকরণ কয়টা লাগবে বলো ভাই? তিনটা আননোনের মান বের করার জন্য সমীকরণ লাগবে তিনটা। বুঝতেছো? তো ডিরেক্ট তিনটা বিন্দু প্রশ্নে দেওয়া থাকবে, তোমার চিন্তার কোনো কারণ নাই। এই টাইপটা সবচেয়ে ইজি টাইপ, ভয় পাইও না, খালি মনে রাখবা যে এক্স অক্ষের সমান্তরাল অক্ষরেখা বিশিষ্ট হইলে
x ইকুয়ালস টু ay স্কয়ার প্লাস by প্লাস c, আর অক্ষরেখা y অক্ষের সমান্তরাল হলে y ইকুয়ালস টু ax স্কয়ার প্লাস bx প্লাস c। যেমন এই প্রশ্নটা তুলো, দেখো দ্রুত প্রশ্নটা তুলে ডান কমেন্ট করো। একটি পরাবৃত্তের সমীকরণ নির্ণয় করো যার অক্ষরেখা x অক্ষের সমান্তরাল এবং তিনটা বিন্দু দিয়ে যায়, একটা দুইটা তিনটা। বলো আগে প্রশ্ন থেকে বুঝতে পারবা কিনা? জাস্ট একটা টাইপ, এই দুইটা সমীকরণ দিয়ে একটা টাইপ, খালি মনে রাখো। এই সমীকরণগুলো তখন ইউজ করবো যখন বলে দিবে একটা পরাবৃত্তের অক্ষরেখা x অক্ষের সমান্তরাল কিংবা y অক্ষের সমান্তরাল এবং পরাবৃত্তটা তিনটা বিন্দুগামী। দেখো অক্ষরেখা x অক্ষের সমান্তরাল, তাহলে সমীকরণ কি হবে? x ইকুয়ালস টু ay স্কয়ার প্লাস by প্লাস c ইকুয়ালস টু, মানে x ইকুয়ালস টু ay স্কয়ার প্লাস by প্লাস c। এখন লিখবা যে এটা 1 নং বা এই যে সমীকরণটা, জাস্ট a এর মান আমার বের করতে হবে, a এর মান, b এর মান এবং c এর মান। তাহলে সমীকরণ কয়টা লাগবে? তিনটা। তো এখানে তিনটা বিন্দু দেওয়া আছে, জাস্ট তিনটা বিন্দু দিয়ে সিদ্ধ করো। দেখো প্রথমে লিখবা যে এই রেখাটা -2,1 এই বিন্দুগামী, সিদ্ধ করো। x এর জায়গায় -2 সমান y এর জায়গায় +1, তাহলে y এর জায়গায় a প্লাস b প্লাস c, একটা সমীকরণ। তারপর 1,2 বিন্দুগামী, তুমি বাংলা লিখবা 1,2 এই বিন্দুগামী, সুতরাং x এর জায়গায় বসাও 1, y এর জায়গায় বসাও 2, 2 দুগুণে 4a প্লাস 2b প্লাস c। তারপরে -1,3 এই বিন্দুগামী, x এর জায়গায় -1, y এর জায়গায় কত? 3, 3 কে স্কয়ার করলে 9, 9a প্লাস y এর জায়গায় কত? 3, 3b প্লাস c। এবার ধরো এটাকে ধরলে 1 নং সমীকরণ, যে 1 নং রেখা বা 1 নং পরাবৃত্ত এই তিনটা বিন্দুগামী, তিনটা বিন্দু দিয়ে সিদ্ধ করলা। এইবার এই যে ধরো এটা 2 নং সমীকরণ, এটা 3 নং সমীকরণ, এটা 4 নং সমীকরণ। ভাই জাস্ট ক্যালকুলেটরে সমাধান করে ফেলবা, এগুলো হাতে লিখে করা লাগবে না। লিখো 2, 3, 4 এই তিনটা সমীকরণ ক্যালকুলেটর দিয়ে সমাধান করে পাই। বলো a b এবং c এর মান কি আসে? ক্যালকুলেটর দিয়ে সমাধান করে পাই। সিমুল ইকুয়েশন আননোন হচ্ছে তিনটা এবং ধ্রুবকগুলো কিন্তু ইকুয়াল টু চিহ্নের পরেই থাকবে, এখানেও পরেই আছে। এখানে x এর সহগ, y এর সহগ, z এর সহগ 1 1 1, মানে এখানে আননোনগুলো a b c আছে, বাট ক্যালকুলেটরে তো আননোনগুলো x y z থাকে। তাহলে 1 1 1 আর ধ্রুবক হচ্ছে -2, তারপরে 4 2 1 4 2 1 ধ্রুবক 1, তারপরে এখানে 9 3 1 9 3 1 ধ্রুবক হচ্ছে -1। তাহলে a এর মান, x এর মান, এখানে x দেখাইতেছে, x মানে a, -5/2 -5/2। b এর মান 21/2 21/2, c এর মান -10। এই সবার এগুলো আসছে? বলো সবার এগুলো আসছে? a b c এর মান -5/2, b এর মান 21/2, c এর মান -10। সুতরাং লিখো a b এবং c এর মান 1 নং সমীকরণে বসিয়ে পাই, a b এবং c এর মান 1 নং সমীকরণে বসিয়ে পাই x ইকুয়ালস টু এর জায়গায় -5/2 -5/2 y স্কয়ার, b এর মান 21/2 21/2 y, c এর মান হচ্ছে -10। তুমি এখানে অ্যান্সার লিখে দিলেও ফুল মার্কস পাবা, বাট সুন্দর করে দিবা, লসাগু করে, এই যে 2 দিয়ে আর গুণন, মানে 2 দিয়ে উভয় পক্ষকে গুণ করে দিবা, শেষ। বাট এখানে অ্যান্সার দিলেও ফুল মার্কস পাওয়া যাবে, বাট অবশ্যই সুন্দর বানাই দিবা, শেষ। এখন আমাকে বলো এই সেম ম্যাথটা যদি বলতো অক্ষরেখা y অক্ষের সমান্তরাল, পারবা না? ভাই যখন তোমাকে বলবে যে একটা পরাবৃত্তের অক্ষরেখা x অক্ষ কিংবা y অক্ষের সমান্তরাল এবং তিনটা বিন্দুগামী, জাস্ট এই সমীকরণটা লিখে তিনটা সমীকরণ তিনটা বিন্দু দিয়ে আসবে, তিনটা সমীকরণ সমাধান করলে a b c এর মান চলে আসবে। তো আমি এটা করে দিলাম, আর এটা সেম টু সেম ম্যাথ হাউস ওয়াইফ। আমি উত্তরটা লিখে দিচ্ছি, y অক্ষের সমান্তরাল, অক্ষরেখা y অক্ষের সমান্তরাল এবং তিনটা বিন্দুগামী। অক্ষরেখা y অক্ষের সমান্তরাল হয়ে সমীকরণটা হবে y ইকুয়ালস টু ax স্কয়ার প্লাস bx প্লাস c। তুমি এই সমীকরণটাকে এই তিনটা বিন্দু দিয়ে সিদ্ধ করবা, সিদ্ধ করে a b এবং c এর মান বের করবা। তোমরা এটা হাউস ওয়াইফ করবা, আমি অ্যান্সারটা তোমাদেরকে বলে দিচ্ছি, অ্যান্সারটা আসবে
1/2 -2 5, 1/2 -2 5, 1/2 -2 5 শেষ। তারপর ভ্যালু বসাই দিবা, এ এর জায়গায় 1/2 বসাই দিবা, বি এর জায়গায় -2 বসাই দিবা, সি এর জায়গায় 5 বসাই দিবা। বলো কে কে পারবা? উত্তর আসবে, করো। আচ্ছা এখনই করার দরকার নেই, পরে করো। এখনই করার দরকার নাই, পরে করলেই চলবে। লিখে রাখো উত্তর 1/2, এর মান 1/2, বি এর মান -2, সি এর মান 5। ওকে, ভেরি গুড। এরপরে এটা লিখে রাখো অ্যান্সার, পরে কইরো। এইবার এখানে যা কিছু আছে লিখে ফেলো, লিখে ডান কমেন্ট করো। একটি সরল রেখা পরাবৃত্তের স্পর্শক হওয়ার শর্ত। স্পর্শক মানে কি? জাস্ট একটা বিন্দু থেকে স্পর্শ করে যাবে। ধরো এই যে একটা পরাবৃত্ত, এই পরাবৃত্তে ধরো এই বিন্দুতে একটা স্পর্শক, মানে কি এই যে এরকম স্পর্শক তো চেনো, বা এই বিন্দুতে স্পর্শক, ধরো ওই যে এই বিন্দুতে স্পর্শ করে যাবে, জাস্ট টাচ করে যাবে। আর স্পর্শক মানে তো সরল রেখা, এটাও তো জানোই। লিখো, আগে লিখে তারপরে ডান কমেন্ট করো, তারপরে বুঝাই। কোন একটা সরল রেখা পরাবৃত্তের স্পর্শক হবে কিনা এটা চেক করার শর্ত কি? প্রথমে 1 নাম্বারটা লিখো, y = mx + c, এই সরল রেখাটি। আচ্ছা সরল রেখা সবাই পড়ছো, বলো এখানে m মানে কি? এখানে m এবং c এর পরিচয় কি? দ্রুত বলো। m কি? m হচ্ছে এই সরল রেখার ঢাল। আর c কি? c হচ্ছে এই সরল রেখার y অক্ষের ছেদকৃত অংশ। এই সমীকরণটা হচ্ছে সরল রেখার ঢাল সমীকরণ। কোন একটা সরল রেখার ঢাল যদি হয় m এবং তার y অক্ষ থেকে ছেদকৃত অংশ যদি c পরিমাণ হয়, তাহলে সেই সরল রেখার সমীকরণ হচ্ছে y = mx + c। তো এই রেখাটা যদি y² = 4ax এই পরাবৃত্তের স্পর্শক হয়, তাহলে কন্ডিশন হচ্ছে c সমান হবে a/m এবং স্পর্শবিন্দু স্থানাঙ্ক হবে a/m², 2a/m। স্পর্শক হওয়ার শর্ত হবে এইটা, এবং স্পর্শবিন্দু বা একটা স্পর্শক অবশ্যই শুধুমাত্র একটা বিন্দুতে স্পর্শ করে, সেই বিন্দু স্থানাঙ্ক হচ্ছে এইটা a/m², 2a/m। আর যদি পরাবৃত্তটা y² = 4ax না হয়ে x² = 4ay এটা হয়, তাহলে শর্ত হবে c সমান -am² এবং স্পর্শবিন্দু স্থানাঙ্ক 2am, am²। তবে আশার বাণী হচ্ছে পরীক্ষায় সবসময় এখনো পর্যন্ত যতবার এই টাইপটা আসছে, পরীক্ষায় এটাই আসছে। দ্বিতীয়টা এখনো পর্যন্ত কোনো পরীক্ষায় আসে নাই। তার মানে পরীক্ষার জন্য এটা বেশি ইম্পর্টেন্ট। বাট এটাও শিখতে হবে ভাই, এই পরাবৃত্তের জন্য যেহেতু পরীক্ষায় আসে, যে কোনো পরীক্ষায় এটাও চলে আসতে পারে। তবে তুমি যদি আমাকে জিজ্ঞেস করো ভাইয়া এই দুইটার মধ্যে কোনটা বেশি আসার চান্স, তাহলে এইটা 90% চান্স, এটা 10%। কাজে যেটা 90% এটা আগে ভালো মতো মুখস্থ করো, আগে লিখো এবং ভালো মতো মুখস্থ করো। y = mx + c, m হচ্ছে এই রেখার ঢাল এবং c হচ্ছে এই রেখার y অক্ষের ছেদকৃত অংশ। এই সরল রেখাটি y² = 4ax এই পরাবৃত্তের স্পর্শক হওয়ার শর্ত কি? স্পর্শক হবে কি হবে না সেটা যাচাই করার শর্ত হচ্ছে এইটা, যে সমান c সমান যদি a/m হয় তাহলে স্পর্শক হবে, এবং স্পর্শক যদি হয় তাহলে স্পর্শবিন্দু স্থানাঙ্ক মুখস্থ করো a/m², 2a/m। একদম টুডস্ত মুখস্থ, এইগুলোর প্রমাণ শেখার দরকার নাই, জাস্ট মুখস্থ। a/m², 2a/m এটা মুখস্থ রাখতেই হবে, আসবে পরীক্ষায়। a/m², 2a/m, আর এটা 2am, am²। এইটা মুখস্থ না রাখতে পারলেও আসলে সমস্যা হবে না, কারণ পরীক্ষায় এটাই আসে। এইটা যে কোনোভাবে মুখস্থ করো, a/m², 2a/m মুখস্থ হয়েছে কিনা বলো? মুখস্থ হয়েছে? a/m², 2a/m এটা তো ইজি। c = a/m, এটা a/m², 2a/m, a/m², 2a/m। এই লেখা হয়েছে? লেখা হয়েছে? চট জলদি কমেন্ট করে জানিয়ে দাও তো ছোট্ট বন্ধুরা, চট জলদি কমেন্ট করে জানিয়ে দাও তো। হ্যাঁ, ওকে, ঠিক আছে। এইবার এই যে দেখো, এই টাইপ থেকে পরীক্ষা আসলে y² = 4ax এটাই আসে কেন জানি। বাট যদি এইটা না আসে, জাস্ট চেঞ্জ হয়ে যাবে, যে এটার বেলায় শর্ত c = a/m, এটার বেলায় -am², এটার বেলায় a/m², 2a/m এটা হচ্ছে স্পর্শবিন্দু, আর এটার বেলায় 2am, am²। আচ্ছা ওয়েট, এইবার দেখো সবাই প্রশ্নটা তুলে ডান কমেন্ট করো। y = 3x + 1 এই সরল রেখাটি y² = 4ax এই পরাবৃত্তকে স্পর্শ করলে এর মান বের করো, স্পর্শবিন্দু স্থানাঙ্ক বের করো, উপকেন্দ্রের স্থানাঙ্ক, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, নিয়ামকের সমীকরণ, অনেক কিছু চাইছে।
আগে প্রশ্নটা তোলো, সবার আগে প্রশ্ন তোলো। দাদা লেখা হয়নি, লেখা হয় নাই, আপাতত এটা লিখছো, এটা লিখলেই হইলো। এটা ক্লাস শেষ হওয়ার পরে লেকচার স্লাইড দেখে লিখে নিও। হ্যাঁ, প্রশ্নটা তোলো। আচ্ছা ভাইয়া, এই পরাবৃত্তের বিভিন্ন ইনফরমেশন যদি আমি বের করতে চাই, সবার আগে আমার কি জানা লাগবে? এ এর মান বলো। প্রশ্ন বলেই দিছে, শোনো, সবার আগে কি জানা লাগবে এটা তোমার আসলে চিন্তাও করার দরকার নেই, প্রশ্নেই বলে দিছে। তো এ এর মান কেমন বের করবো? দেখো, এই যে একটু আগে আমরা শিখে আসছি, ওয়াই সমান, তোমরা লিখবা, আমরা জানি ওয়াই সমান এম এক্স প্লাস সি, এই সরল লেখাটি ওয়াই স্কোয়ার সমান 4ax। দেখো এই যে এই ফর্মেটে আছে ওয়াই কস্ট, তোমরা লিখবা আমরা জানি ওয়াই কস্ট টু এম এক্স প্লাস সি সরল লেখাটি ওয়াই স্কোয়ার সমান 4ax এই পরাবৃত্তের স্পর্শক হবে যদি সি সমান এ বাই এম হয়। জাস্ট এই লাইনটা লিখবা, আমরা জানি এই সরল লেখাটি এই পরাবৃত্তের স্পর্শক হবে যদি সি সমান এ বাই এম হয়। তাইলে এখন আমাকে বলো, এখানে সি এর মান কত আর এম এর মান কত? বলো এম। দেখো ওয়াই সমান এম এক্স, এম এর মান হচ্ছে 3 আর সি হচ্ছে 1, দেখতেই পাচ্ছ এই যে ওয়াই সমান এম এক্স, এম হচ্ছে 3 আর সি হচ্ছে 1। আর এখান থেকে আমরা এ বাই করবো, তাহলে লিখো, সুতরাং এখানে বসায় দেবো 1 সমান এ বাই এম, এম এর মান হচ্ছে 3, সুতরাং এ সমান 3। তো ভাই এ এর মান যেহেতু বাইরে হয়ে গেছে, তাহলে তো কাজ শেষ। এ এর মান বের করতে পারলে দুনিয়া খুবই ইজি। এবার বলো স্পর্শবিন্দু, এই স্পর্শবিন্দু স্থানাঙ্ক কি? স্পর্শবিন্দু স্থানাঙ্ক এ বাই এম স্কোয়ার, এ বাই এম স্কোয়ার কমা 2a বাই এম, এ বাই এম স্কোয়ার কমা 2a বাই এম। এ কত? এ হচ্ছে 3 এম স্কোয়ার, 3 কেস করলে 9, এই 3/9 মানে তো 1/3, কাটাকাটি করে ফেলি, 3/9 মানে একবার লিখে ফেলি 1/3 কমা 2a বাই এম, 2a এর মান কত? 3, তাহলে 3 দুগুণে 6 আর এম হচ্ছে 3, 6কে 3 ধরলে 2, এটা হচ্ছে স্পর্শবিন্দু। তারপরে উপকেন্দ্র, উপকেন্দ্রের স্থানাঙ্ক ভাই এই পরাবৃত্তের উপকেন্দ্র এ কমা 0, মনে আছে তো? অবশ্যই মনে আছে, এ কমা 0, এর মান 3, 3,0, এ কমা 0। উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য মডুলাস অফ 4a, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য হচ্ছে মডুলাস অফ 4a, এর মান হচ্ছে 3, তাহলে 3 4 12 একক। এরপরে কি চাইছে? নিয়ামকের সমীকরণ বলো, এই আগে কমেন্টে বলো ওয়াই স্কোয়ার সমান 4ax, এই পরাবৃত্তের নিয়ামকের সমীকরণ কি? নিয়ামকের সমীকরণ x ইকুয়ালস টু কত? দেখি কে কে পারে। x ইকুয়ালস টু মাইনাসে, ভেরি গুড, x ইকুয়ালস টু মাইনাসে, তাহলে x ইকুয়ালস টু মাইনাসে এর মান 3 এখানে রাখতে পারো, অথবা এইভাবে দেবো x প্লাস 3 সমান 0। এই ম্যাথগুলো যে কত মজার, কত সহজ। আচ্ছা তোমরা কি বুঝতেছো যে কণিক অধ্যায়টা আসলে কতটা ইজি? ইনফ্যাক্ট সরল রেখা বৃত্ত ম্যাট্রিক্স নির্ণায়কের চাইতেও যে ইজি, খালি সরল রেখা অধ্যায়টা পড়া থাকলেই হয়। ভাই প্রথম ক্লাসে বলছিলাম যে কণিক অধ্যায় থেকে কিন্তু 2টা সৃজনশীল আসে, এবং কণিক অধ্যায়টা আছে খ বিভাগে, যেখানে সবগুলাই বড় বড় অধ্যায়। কণিক, স্থিতিবিদ্যা, গতিবিদ্যা, এই 4টা অধ্যায়, 3টা অধ্যায় মিলে 4টা সৃজনশীল হয়, এবং ম্যাক্সিমাম বোর্ডে কণিক অধ্যায় থেকে 2টা সৃজনশীল হয়। কারণ পরাবৃত্ত থেকে একটা সৃজনশীল হয়, উপবৃত্ত অধিবৃত্ত মিলে একটা সৃজনশীল। মানে এই অধ্যায়টা ভালো মতো পড়ে ফেললে স্থিতিবিদ্যা গতিবিদ্যার সৃজনশীল অ্যান্সার না করেও তুমি ফুল অ্যান্সার করে ফেলতে পারবা। জাস্ট সরল রেখা অধ্যায়টা পড়া থাকা লাগবে। যাদের সরল রেখা অধ্যায়টা পড়া আছে তাদের কাছে অনেক মজা লাগতেছে কণিক, আর যারা সরল রেখাটা ভালো মতো পড়ো না, বিশেষ করে সমান্তরাল সরল রেখা, লম্ব সরল রেখা, তারপর দূরত্ব, এগুলা বুঝতে মানে এগুলা ক্লিয়ার না, তোমাদের কঠিন লাগবে। সরল রেখা অধ্যায়টা একটু ভালো মতো রিভিশন দিয়ে আসলে তোমার কাছে ইজি হয়ে যাবে। ওকে ঠিক আছে, এইবার এই টাইপটার নাম লিখো। আগে প্রথম লাইনটা লিখো, ওয়াই স্কোয়ার সমান 4ax, ওয়াই স্কোয়ার সমান 4ax এবং এক্স স্কোয়ার সমান 4ay, এই পরাবৃত্ত দুটির সাধারণ স্পর্শকের সমীকরণ নির্ণয় করো। লিখো। অর্থাৎ এইবার তোমাকে এমন একটা স্পর্শকের সমীকরণ, স্পর্শক মানে তো সরল রেখা, এমন একটা স্পর্শকের সমীকরণ বের করতে হবে যে স্পর্শকটা একই সাথে এই পরাবৃত্তকেও স্পর্শ করে
এবং এই পরাবৃত্তকেও স্পর্শ করে। তো আমি আগে থেকেই দুইটা পরাবৃত্তের চিত্র এঁকে রাখছি। এই দুইটার চিত্র তো তোমরা সবাই জানো। এই যেটা মূল বিন্দু, এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ। দেখো এটা হচ্ছে ওয়াই স্কয়ার সমান 4x। দেখো এই যে তোমরা আঁকো, এটা হচ্ছে ওয়াই স্কয়ার সমান 4x এই পরাবৃত্ত। আর এই যে সবুজটা, এটা হচ্ছে এক্স স্কয়ার সমান 4ay এই পরাবৃত্তের চিত্র। তো তোমরা কি দেখতে পাচ্ছ যে এই পরাবৃত্ত এবং এই পরাবৃত্ত, এই দুইটা পরাবৃত্তকে স্পর্শ করে, মানে দুইটা পরাবৃত্তেরই স্পর্শক এমন সরল রেখাটা হচ্ছে এই যে এই সরল রেখাটা। তোমরা কি দেখতে পাচ্ছ? এই যে দেখো, এই দেখো এই পরাবৃত্ত দুইটা কি এই রেখাটা, এই দেখো এই পরাবৃত্তকে এই বিন্দুতে স্পর্শ করে এবং এই পরাবৃত্তকে এই বিন্দুতে স্পর্শ করে। তার মানে এই সরল রেখাটা দুইটা পরাবৃত্তেরই স্পর্শক, মানে সাধারণ স্পর্শক। আগে চিত্রটা আঁকো, চিত্রটা আঁকো বলো ভাই। ওয়াই স্কয়ার সমান 4x এই পরাবৃত্তের চিত্র, এটা এটা আমরা সবাই জানি। এটা হচ্ছে মূল বিন্দু এবং এই পরাবৃত্তের স্পর্শক হচ্ছে এইটা, মানে দুইটা পরাবৃত্তকেই এই রেখাটা স্পর্শ করে। তো তোমাকে বলছে এই সাধারণ স্পর্শক মানে এই সরল রেখাটার সমীকরণ বের করো। তাইলে আমরা ধরলাম, শোনো, যখনই তোমাকে স্পর্শকের সমীকরণ বের করতে বলবে, তুমি সরল রেখার ফরম্যাটটা কিরকম নিবা? এই যে এই ফরম্যাট, y = mx + c, মানে সরল রেখার ঢাল সমীকরণ এই ফরম্যাট নিবা। কারণ আমরা কন্ডিশন শিখছি এই ঢাল সমীকরণ এই ফরম্যাটের জন্য। তো তুমি লিখবা যে ধরি, তুমি লিখবা ধরি সাধারণ স্পর্শকের সমীকরণ, লিখবা ধরি সাধারণ স্পর্শকের সমীকরণ y = mx + c। ধরি সাধারণ স্পর্শকের সমীকরণ y = mx + c। তাহলে আমার এই সরল রেখাটার সমীকরণ বের করতে হলে কয়টা ভ্যালু দরকার বলো? দুইটা না, শুধু m এবং c। তাই সরল রেখার সমীকরণে x এবং y তো থাকবেই, আমার দরকার হচ্ছে m এবং c। কয়টা আননোন? দুইটা আননোন, তাই তো? তো দুইটা আননোনের মান বের করতে হলে সমীকরণ কয়টা লাগবে? দুইটা। দুইটা সমীকরণ কোত্থেকে আসবে? এই যে এখান থেকে, এই যে এখান থেকে। এই পরাবৃত্তকে স্পর্শ করলে শর্ত হচ্ছে c = a/m, আর x স্কয়ার সমান 4ay, এটার বেলায় -am²। ম্যাথ শেষ। খুবই ইজি। দেখো লিখবা, তুমি শুরুতে লিখবা যে y = mx + c এই রেখাটি এই পরাবৃত্তকে স্পর্শ করলে, এই পরাবৃত্তকে স্পর্শ করলে শর্ত হচ্ছে c = a/m। আর এই পরাবৃত্তকে স্পর্শ করলে, এই পরাবৃত্তকে x স্কয়ার সমান 4ay, এই পরাবৃত্তকে স্পর্শ করলে শর্ত হচ্ছে c সমান -am²। তাহলে এখানে c সমান a/m, এটার বেলায় c সমান -am²। তো দুইটাকে যেহেতু স্পর্শ করছে, তাহলে খেয়াল করে দেখো এই যে এখানে c এর মান a/m আর এখানে কত -am², দুইটা সমান বসায় দাও, শেষ। তাই বুঝতেছো ঘটনা? খেয়াল করে দেখো এই যে এই রেখাটা ভাইয়া দুইটা পরাবৃত্তকে একই সাথে স্পর্শ করছে। তাহলে এই পরাবৃত্তকে স্পর্শ করার শর্ত হচ্ছে c সমান a/m, আর এই পরাবৃত্তকে স্পর্শ করার শর্ত সমান -am², c সমান -am²। এই দুইটা মুখস্থ রাখতেই হবে। এই দুইটা কি রাখতে হবে? মুখস্থ রাখতে হবে। তারপরে এইটা এবার সলভ করো। এ কাটা, আর গুণ করে দাও m³ সমান -1। সুতরাং m সমান -1। তাই তোমরা যারা জটিল সংখ্যা পড়ছো, তোমরা তো জানো যে m³ সমান -1 হলে এখানে m এর মান আসবে তিনটা, একটা বাস্তব একটা জটিল। বাট এখানে আমরা বাস্তব সংখ্যা নিয়ে কাজ করব, এখানে আবার জটিল মান নেওয়ার দরকার নাই, বুঝছো? m³ সমান -1, যারা জটিল সংখ্যা পড়ছো √-1 মানে কি -1 -ω -ω²। বাট তোমার এখানে জটিল সংখ্যার কোনো কাজ নাই, এখানে শুধু বাস্তব মান নিয়ে কাজ করবা। তাহলে দেখো m এর মান পেয়ে গেছি, এই যে m³ সমান -1 হলে m এর বাস্তব মান -1। তাহলে m এর মান এবার তুমি এখানে বসাই দাও, a পেয়ে যাবা যে কোনো একটাতে। ভাই আমার দরকার হচ্ছে m এর মান এবং c এর মান। তো m এর মান পেয়ে গেছে -1। তাহলে তুমি এবার m এর মান এখানে বসাই দাও। সুতরাং a সমান কত? m এর জায়গায় বসাও -1, তাহলে এখানে -1 বসাইলে -c, a সমান -c। এই বুঝতেছো? এইবার দেখো, সুতরাং এই যে সাধারণ স্পর্শক, দেখো সাধারণ স্পর্শকের সমীকরণ কি ছিল? y সমান mx + c। এইবার মান বসাও, m এর মান আসছে -1, আর m এর মান
তুমি এখানে বসাও অথবা এখানে বসাও, একটাতে বসাইলেই হলো। এই দুইটা কন্ডিশনের একটাতে বসাইলেই এ এর মান আসবে মাইনাস, মানে সরি, এই আমার দরকার তো সি এর মান, ধুর, আমার দরকার হচ্ছে সি এর মান, তাহলে আমি এ সমান মাইনাস সি লিখছি কেন? সি সমান মাইনাস এ, আমার দরকার হচ্ছে সি এর মান, তাহলে সি সমান এই যে এম এর জায়গায় -1 বসাও, মাইনাসে, এই যে সি সমান মাইনাসে, তাহলে সমীকরণ এক্স প্লাস ওয়াই প্লাস এ ইকুয়ালস টু 0। এইবার এটা মুখস্থ করো, কারণ এটা ভর্তি পরীক্ষায় এমসিকিউতে আসে ভাই, এটা ভর্তি পরীক্ষায় এমসিকিউতে আসে। তো এমসিকিউতে আসলে কি তুমি এইভাবে লিখে করবা বলো? যদি রিটার্নে আসে, রিটার্নে আসলে তুমি এভাবে লিখে করবা যে ওয়াই কস টু এম এক্স প্লাস সি, এই রেখাটা ওয়াই স্কোয়ার সমান 4x পরাবৃত্তকে স্পর্শ করার শর্ত হচ্ছে সি সমান এ বাই এম, এবং এক্স স্কোয়ার সমান 4y এই পরাবৃত্তকে স্পর্শ করার শর্ত হচ্ছে সি সমান মাইনাস এম স্কোয়ার। তারপর দুইটা সমান লিখলে এম এর মান পেয়ে যাবো, এবং এম এর মান এই সমীকরণে অথবা এই সমীকরণে বসায় দিলে সি এর মান পেয়ে যাব। তাহলে এম এর মান এবং সি এর মান এখানে বসায় দিলে এটা হচ্ছে সাধারণ স্পর্শকের সমীকরণ। তো এইটা ভাই পরীক্ষায়, ভার্সিটি ভর্তি পরীক্ষায় মাঝে মধ্যে বা ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষায় এমসিকিউতে আসে। তো এমসিকিউতে আসার জন্য যদি আসে, এত বড় কইরা করলে তো অনেক সময় নষ্ট হবে। ডিরেক্ট মুখস্থ করো এক্স প্লাস ওয়াই প্লাস এ সমান 0, এক্স প্লাস ওয়াই প্লাস এ। এই বলো এ কোত্থেকে আসবে ভাইয়া? এ কোত্থেকে আসবে? এই যে এ। এই বুঝতে পারছো কে কে? বলো কে কে বুঝতে পারছো? এই যে বলো, মনে করো এটা এমসিকিউতে আসছে, উত্তর মনে মনে কিচ্ছু না লিখে উত্তর বলো দেখি। যদি এমসিকিউতে আসে, এমসিকিউতে আসলে কিছু না লিখে উত্তর বলো, কিছু লিখবা না। এটা যে লিখে করবে সে ডিসকোয়ালি, যে লিখে করবে সে ডিসকোয়ালি। এক্স প্লাস ওয়াই প্লাস এ, এর মান কত? 4 8 32 8। কে কে বুঝছো বলো? আর রিটেনে আসলে তো ওইভাবে লিখে করবা। কে কে বুঝছো? এখানে এ এর মান কত? 4 8 32 8, এর মান 8। তাহলে এক্স প্লাস ওয়াই প্লাস এ সমান 0, এর মান 8 শেষ। তো এই শর্টকাটটা তখনই প্রযোজ্য হবে যখন দুইটাতেই এ এর মান সমান। খেয়াল করে দেখো একটা জিনিস, দেখো এই যে আমরা শর্টকাটটা শিখলাম, শর্টকাটটা তখনই বসানো যাবে যখন এখানে এ এর মান এবং এখানে এ এর মান, মানে দুইটা পরাবৃত্তেরই এ এর মান সেম, তখন এই শর্টকাট এক্স প্লাস ওয়াই প্লাস এ সমান 0। বাট এই ম্যাথটা যদি রিটার্নে আসে, তুমি শিওর থাকো রিটার্নে আসলে দুইটার এ এর মান সেম দিবে না, তখন অবশ্যই তোমাকে এভাবে লিখে করতে হবে। চলো করি, লিখে করতে হবে কিভাবে? এই যে এবার এটা বলো, এখানে কি দুইটার এ এর মান সেম? এখানে কি দুইটার এ এর মান সেম বলো? এই দুটার এর মান সেম না। এবার কি শর্টকাট খাটবে? এই যে এই শর্টকাট খাটবে বলো? এই শর্টকাট খাটবে না। এবার লিখে করতে হবে, লিখে করতে হবে কিভাবে? চলো দেখি। ওয়েট, এটা আগে ওয়াই স্কোয়ার সমান 32x, তাহলে এখানে ওয়াই স্কোয়ার সমান 4 8 32, এখানে এর মান হচ্ছে 8, এখানে এক্স স্কোয়ার সমান 108, মানে 4 ইন্টু 4 25 100 মানে 27, এখানে এর মান 27 হয়। আচ্ছা এবার আমাকে বলো, আমি ধরলাম, শোনো তুমি শুরুতে লিখবা যে ধরি সাধারণ স্পর্শকের সমীকরণ, ওই যে ঢাল সমীকরণ লিখবা। ধরি সাধারণ সমীকরণ y সমান mx প্লাস সি, y সমান mx প্লাস সি। এবার লিখো এখানে যে ওই রেখাটা তো দুইটা পরাবৃত্তেরই স্পর্শক, তাহলে এখানে সি সমান এ বাই এম, সি সমান এ, এ মান হচ্ছে 8, এই দেখো এখানে এ কত 8, সি সমান এ বাই এম। আর এখানে এখানে এটার বেলায় সি সমান মাইনাস এ এম স্কোয়ার, তাই মনে আছে? এটার বেলায় শর্ত কিন্তু মাইনাস এ এম স্কোয়ার, মাইনাস এ, এ মানে হচ্ছে 27 এম স্কোয়ার। তাহলে এইবার দুইটা সমান, এখানে সি আর এখানে সি, দেখো প্রশ্ন মতে লিখবা, প্রশ্ন মতে এখানের সি 8 বাই এম সমান এখানের সি মাইনাস 27 এম স্কোয়ার। তাহলে আর গুণন করে দাও, এম কিউব সমান মাইনাস, এই যে এখানে দেখো আর গুণন করে দিচ্ছি, এম আর মাইনাস এম স্কোয়ার, এম কিউব মাইনাসটা পাশে পাঠিয়ে দিলাম, তাহলে 8 বাই 27
তাহলে এখানে এম হবে মাইনাস 8কে কিউব করলে মানে কিউব রুট করলে 2, সাথে কি করলে 3, -2/3। কে কে বুঝছো? -2/3। কে কে বুঝতে পেরেছো? তাহলে এইবার এম এর মান আর কি দরকার? দেখো আমার এম দরকার এবং সি দরকার। তাহলে এবার এম এর মান এখানে অথবা এখানে, এই দুইটা শর্তের একটাতে বসায় দাও। তাহলে আমার কি দরকার? সি দরকার। তাহলে সি সমান 8/-2/3। সুতরাং সি সমান মাইনাস 3/24/2 মানে 12। এই বুঝছো? তাহলে এইবার নির্ণেয় স্পর্শকের সমীকরণ মানে সাধারণ স্পর্শকের সমীকরণ ওয়াই সমান এম এর মান -2/3 আর সি এর মান হচ্ছে -12। এই পর্যন্ত লিখে রাখলেই ফুল মার্কস। তুমি চাইলে 3 দিয়ে উভয় পক্ষকে গুণ করে দিতে পারো। শেষ। বলো কে কে বুঝছো? এম এর মান -2/3, সি এর মান -12। বলো কে কে বুঝছো? আজকে ক্লাসটার সবগুলা ম্যাথ বুঝতে পারছো এরকম কেউ আসো? আজকে ক্লাসের সবগুলা ম্যাথ বুঝতে পারছো এরকম কেউ আসো? ওকে, হ্যাঁ হ্যাঁ, ওকে ফাইন। আজকে ক্লাসের সবগুলো ম্যাথ বুঝতে পারছো এরকম কে কে আসো? ওকে, ঠিক আছে, ভেরি গুড। তো আগামী ক্লাসে আমাদের পরাবৃত্ত শেষ হয়ে যাবে। শোনো, আজকে আমাদের 4 নাম্বার লেকচার। লেকচার 5-এ আমাদের পরাবৃত্ত শেষ হয়ে যাবে। তারপর উপবৃত্ত লাগবে 3 ক্লাস থেকে 4 ক্লাস। বড় বড় ক্লাস নিলে 3 ক্লাস হয়ে যাবে, ছোট ছোট ক্লাস নিলে 4 ক্লাস লাগবে। আর অধিবৃত্ত লাগবে 2 ক্লাস। মানে আমরা 10 থেকে 11 ক্লাস, হয় 10 ক্লাসে কমপ্লিট হয়ে যাবে কনিক, অথবা 11 ক্লাস লাগতে পারে। বুঝতে পেরেছো? তারপরে একটা এমসিকিউ ক্লাস নিব। ঠিক আছে, ওকে। তো আজকে ক্লাসের পর বাড়ির কাজ এই যে এখনই দিয়ে দিব, আধা ঘন্টার মধ্যেই বাড়ির কাজ আপলোড দিয়ে দিব। নেক্সট ক্লাস বুধবারে। আমরা সপ্তাহে 3 ক্লাস করে নিচ্ছি, সোম বুধ শুক্র। তো বুধবারে ক্লাসের আগে বাড়ির কাজ কমপ্লিট করে আসবা, কথা দিয়ে যাও। আধা ঘন্টার মধ্যে বাড়ির কাজ দিয়ে দিব। বুধবারের আগে, বুধবার ক্লাসে যারা বাড়ির কাজ না করে আসবে এদেরকে 10 বার করে কান ধরে উঠবস করাবো, মনে থাকে যেন। ওকে, ঠিক আছে, আজকে ক্লাসটা এ পর্যন্তই। আগামী ক্লাসে দেখা হবে। টাটা।